ঠিক আছে, এটা ইনফর্ম করে দিতে 24 তারিখে ক্লাস কি সাসপেন্ড হয়েছে? না, এটা আমরা ঈদের উইকের মাঝে আমরা বলেছিলাম যে এটা নিব না, আগে কথা হয়েছিল আর কি। তো 31 জুলাই আর কি হচ্ছে প্ল্যান লাস্ট ডে। ভাইয়া বলতেছিল যে হয়তো আরেকটা বেশি ক্লাস লাগতেও পারে, ওকে ওকে ওকে, হয়তো আরেকটা উইক পরে এন্ড হবে আর কি। তাহলে হলো অগাস্টের 7 তারিখে এন্ড হওয়ার চান্স। হ্যাঁ, টেন্টেটিভ আর কি। আমাদের অফিশিয়ালি হচ্ছে 31 জুলাই পর্যন্ত। কিন্তু অগাস্ট 7 তারিখ হলে আরো ভালোই, আরো একটু বেশি পড়াশোনা করা যাবে, স্যারের সাথে থাকা যাবে। আর আরেকটা হচ্ছে স্যার, ওই যে চ্যাপ্টার 4, ওই চ্যাপ্টারটা একটা রিভিউ ক্লাস তো আপনি নেবেন, ওই চ্যাপ্টারটায় প্রবলেম আছে অনেকের, তো বলতেছে। আচ্ছা, চ্যাপ্টার 4 এমনি ইয়া পারছে, কিন্তু যখন প্রশ্ন আসছে ঝামেলা হচ্ছে। আর ঈদের আগে তো সবারই হিউজ প্রেশার যাচ্ছে, আসলে মেন কথা স্টাডি ওইভাবে করতে পারতেছে না। এই কারণে আমি নিজেও এটারই প্রজেক্টের ঝামেলার কারণে হিউজ, আর এটা না করলে হবে না, যত প্র্যাকটিক্যাল কাজ করুক না করলে না, আসলে মানে এটা একটা পুরা জিনিসটাই হচ্ছে মাথার মধ্যে নিয়ে আসা একটু কঠিন। আমরা অনেক কিছুই করি, কিন্তু গুছিয়ে যখন কোনো কিছু বলতে বলা হয় তখন দেখবেন যে অনেক কিছু পারছি না। আর মেইন প্রবলেমটা হচ্ছে প্রশ্ন, মনে হয় কি আমাদের বুঝছে, যখন প্রশ্নটা আসে প্রশ্ন তো ওই যে ঘুরায় পেঁচায় দেয়, ওইটাই তো কনফিউজ হয়ে যায় আর কি। সবাই এই আইসটিকিউবির এক্সামও কিন্তু টেস্টিং ক্যারিয়ারের জন্য একটা মানে ইয়ের মতো জায়গা, কি বলে, সিমিলার। আচ্ছা, একটু ধরেন রিসিভ করেন স্যার আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্যরা মাইক মিউট করে ফেললে ভালো, তরকারি শব্দ শোনা যাচ্ছে। না, খারাপ কি, সকালবেলা ওইটা তরকারি। আরেকটু পরে দেখবেন গরু গরু বলে ডাক দেওয়া শুরু করছে। দরকারি তাই না? না, গরু 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 দরকারি মেসেজ নাকি? দরকারি মেসেজ। গরু গরু শোনা যাবে, ছাগল শোনা যাবে। গুরু। হ্যাঁ, গরু আর বাড়ির কাছাকাছি আসবে না, বাজারেই থাকবে। ও, ইদানিং একটা নতুন ট্রেন্ড দেখলাম যে মানে গলিতে গলিতে গরু নিয়ে হাঁটে। স্যার গরু লাগবে? হ্যাঁ আমি ধানমন্ডি 15 নম্বরে দেখছি এই কাহিনী। হ্যাঁ, কে সালিন ভাই, আপনাদের মোহাম্মদপুরের দিকেও আছে মনে হয়। হ্যাঁ, বিকালের দিকে মনে করেন যে দেখছো হ্যাঁ, যে গরু নিয়ে হাঁটে, বলে যে স্যার গরু লাগবে নাকি? গরু না, খালি ছাগলও আছে। না ঠিক আছে, এর যে বাজারে যাওয়া এখন রিস্কি। আপনার আবার অনেক মানুষ তো যারা একটু সচেতন তারা তো বাজারে যেতেও যাচ্ছে না, বাজারে যায়ও না, তো তাদের জন্য এটা সুবিধা হচ্ছে। আর অনলাইনে তো প্রচুর গরু বিক্রি হইতেছে দেখলাম। অনলাইনে তো গতকাল পেপারই আসছে 1200 কোটি টাকার হইতেছে অনলাইনে গরু বিক্রি হইছে। হ্যাঁ, অনলাইনে হিউজ সেলস। কিন্তু এটা আসলে না, এখানে একটা ব্যাপার আছে। আপনার হলো গরুর মার্কেট, কুরবানি ঈদের গরুর মার্কেট হইতেছিল আপনার হলো অলমোস্ট 30,000 কোটি টাকার, ঠিক আছে, মাত্র 1200 কোটি টাকার গরু সেল হইছে। এটা কিন্তু হিউজ না, অবস্থা খুবই খারাপ। না, আপনার 1200 কোটি টাকার গরুটা আপনার অনলাইনে সেল হইছে নাকি? অনলাইনে সেল হইছে, জাস্ট অনলাইনে। অনলাইনে একটা হিউজ অ্যামাউন্ট চলে আসছে। এই বছর আপনি দেখেন, এই বছর যদি শেষের দিকে যা দেখবেন যে হয়তো বা 2000 কোটি টাকা ছাড়াই গেছে। তাহলে 2000 কোটি টাকার গরু যখন অনলাইনে সেল হবে 3000 কোটি জায়গায়, তখন তো বাজারে চাপ অনেক, মানে 2-3% কমে যাওয়া। না, টোটাল বাজার আপনার 25,000 কোটি টাকার। অফলাইনেও তো হবে। অফলাইনে কিরকম হবে এটাই এখন আসল কথা। এখন কতটুকু মানুষ এখন যাবে, কিন্তু আমি দেখতেছি এইবার অন্য বারে এইবার মনে হয় অনলাইন পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। অনেক বেশি। যারা আগে অনলাইন বুঝতো না, এই করোনার জন্য কিন্তু অনলাইন ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে অনেকটা। ভাইয়া আছে।
আমরা গরুর বাজার নিয়ে কথা বলতেছিলাম আর কি। এটা এখন হট টপিক। তাই না? এখনকার হট টপিক। গরুর দাম কেমন এবার হবে? অনলাইনে অনেক বেশি, অনেক বেশি। আমি না, না, অনলাইনে বাজারে লোয়েস্ট দেখছিলাম যে লাইভ ওয়েটের পার কেজি ছিল 357। ক্লাসে 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 3 ঘন্টা পরে ফোন দিও। হ্যাঁ, ওকে। রিঙ্গার অফ করে রাখি। নাও এবার আসলে কুরবানিতে অনেকেই ভালোভাবে দিতে পারবে না, কারণ দেশের যে অবস্থা, অবস্থা খুব একটা ভালো না। বাংলাদেশের অবস্থা থেকে মালয়েশিয়ার অবস্থা আরো খারাপ। মালয়েশিয়াতে গতকালকে 13,500 একদিনে ধরা পড়ছে। একদিনে ধরে উঠছে। মারা গেছে কতগুলো? মারা গেছে সম্ভবত 125 জনের মতো। সেটা আমাদের দেশে মনে হয় 236 জন মারা গেছে গতকালকে, না? হ্যাঁ, ইন্দোনেশিয়াতেও সেম কাহিনী। ইন্দোনেশিয়াতে 1200 মারা গেছে মনে হয়, 1200 ঘরে প্লাস। ঘরে ঘরে মারা যেতেছে এরকম অবস্থা। হ্যাঁ, আর বাংলাদেশের তুলনায় মালয়েশিয়াতে লোক সংখ্যা তো 6 ভাগ কম আর কি, মানে বাংলাদেশে 6 গুণ বেশি। তো সেই হিসাবে তো মালয়েশিয়া খারাপ অবস্থা আছে। বেশি অনুযায়ী। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, যাতে করে সবাই তো এসেছে মনে হয়, না? হ্যাঁ, মোটামুটি 28 জয়েন করেছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি যাচ্ছে স্যার। Okay. আমরা কোথায় যেন ছিলাম লাস্টে? স্যার ওই কার্ভ পর্যন্ত, কার্ভ 3টে কার্ভ ছিল। টেস্ট ম্যানেজমেন্ট শেষ হয়েছিল না, Sorry. 2তেই ছিলাম, 2 ল্যান্ডিং লাস্টের দিক 44-45 হাজারের কাছাকাছি এরকম হইতে পারে। তার মানে হচ্ছে মনিটরিং কন্ট্রোলে গেছিলাম নাকি? স্যার ওই যে একটা কার্ভ আছে না, ওই যে 3টে কার্ভের একটা সমষ্টি দেয়া আছে। ও, এটা হয়েছিল তো, না? জি স্যার, এটা হয়েছে। এটা হয়েছিল কভারেজ হয়েছিল। এই যে, জায়গায় এই জায়গায় এইটাই জায়গা। ওকে, সো এক্সিট ক্রাইটেরিয়া ওই কার্ভ সম্পর্কে এখানে বলা ছিল। এখানে নাও টেস্ট অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি, সাধারণত কত ধরনের স্ট্র্যাটেজি নিতে পারি আমরা? দেয়ার আ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ টেস্টিং। যেমন প্রিভেন্টিং অ্যাপ্রোচ। তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচ হচ্ছে টেস্ট আর ডিজাইন্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তার মানে প্রিভেনশন, তার মানে হচ্ছে ওই যে কনস্ট্রাকটিভ, এটা প্রিভেন্টিভ। রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, ফার্স্ট সফটওয়্যার অ্যান্ড সিস্টেম ডিজাইন, দেন টেস্ট ডিজাইন। তার মানে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। অ্যানালিটিক অ্যাপ্রোচও তাই, ওইটা রিঅ্যাক্টিভই অ্যানালিটিক, বাট গ্রসলি আসলে প্রিভেন্টিভ এন্ড রিঅ্যাক্টিভকে দুটা ভাগ করা হয়েছে। তারপরে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ইজ ডান প্রায়র টু টেস্টিং, এন্ড রিস্ক বেসড টেস্টিং বলা হয় অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে। এরপর বলছে হিউরিস্টিক অ্যাপ্রোচ। হিউরিস্টিক শব্দের মানে কি? হিউরিস্টিক, এটা আমরা শুনছেন কেউ? হ্যাঁ, হিউরিস্টিক হচ্ছে না, টার্মটা শুনছি স্যার, কিন্তু ওইভাবে এক্সপ্লেনেশনটা আসলে। আচ্ছা, হিউরিস্টিক হচ্ছে যার মেথডিক্যাল নলেজ নাই কিন্তু অভিজ্ঞতা আছে। যেমন পদ্মা নদীর মাঝি, সে ফিজিক্সও জানে না, সে জিওমেট্রি জানে না, কিচ্ছু জানে না, কিন্তু ঝড়ের মধ্যে নৌকার হাল ধরতে পারে ভালো করে।
সে জানে যে কিভাবে চালাইতে হয়, সেটাকে হিউরিস্টিক বলে। যেমন আর একটু শর্ট এক্সাম্পল যদি দিই, যারা মোটরসাইকেল রাইড করেন, তো মোটরসাইকেল চালানোর প্রথম দিকে যারা প্রথম শিখছিলেন, তখন তখন তো এতটাই কনসেন্ট্রেশন দিতে হয় মোটরসাইকেলের চালানোর ব্যাপারে, গিয়ার চেঞ্জ, অমুক তমুক এইগুলার ব্যাপারে, যে পাশে যদি কোনো বন্ধু দাঁড়িয়ে যদি চিৎকার করে তাকে ডাকে তাও শুনতে পায় না। তার মানে হচ্ছে হাইলি কনসেন্ট্রেশন বলে ওটাকে, সেটা থাকে। কিন্তু যখন চালানো শিখে গেছেন, এখন এমন অবস্থা যে আপনি পিছনের সাথে বসে বসে গল্প করতে করতে চালাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, রাস্তায় কে যাচ্ছে কাউন্টও করতে পারেন না, তারপরেও মোটরসাইকেল চালানো যায়। কারণ কারণ হচ্ছে যে গিয়ার চেঞ্জিং বা স্পিড এগুলা হচ্ছে হাতের আর পায়ের মুখস্থ হয়ে গেছে। তো তার মানে হচ্ছে ওটা আর আপনার মগজে দরকার নাই, ও এটাকে বলা হয় হিউরিস্টিক। হ্যাঁ, সো হিউরিস্টিক মানে হচ্ছে এক্সপ্লোরেটরি টেস্টিং এর যে বিষয়টা, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর কথা বলা হচ্ছে, বাট এটা রিঅ্যাক্টিভই, কারণ হচ্ছে এটা প্রোঅ্যাক্টিভ তো হইতেই পারে না। নাও other approach কি হতে পারে? রিইউজ অ্যাপ্রোচ, the test suits and the test from the prior project in order to make the first advantage. আমি এর আগের প্রজেক্টে যে সমস্ত টেস্ট আর্টিফ্যাক্টস গুলা করে রাখছিলাম সেগুলাকে যতটুকু রিউজ করতে পারি, সেটা হচ্ছে রিউজ অ্যাপ্রোচ। ফেইলিওর ফোকাসড অ্যাপ্রোচ, এটাও হচ্ছে আপনার কিছুটা হিউরিস্টিক, যেমন এরর গেজিং, ফল্ট অ্যাটাক, হ্যাঁ, যেগুলো হচ্ছে ফেইলিওর ফোকাসড অ্যাপ্রোচ বলা হয়। আর এটা যে চেকলিস্ট বেজ অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আপনার একদম ফরমেটিভ থাকবে, কি কি করতে হবে চেকলিস্ট আছে, চেকলিস্ট ধরে ধরে আমরা কাজ করব। কনসালটেটিভ বেসড অ্যাপ্রোচ, এক্সটার্নাল এক্সপার্ট যে মানে পরামর্শ দেবে সেটাকে হচ্ছে কনসালটেটিভ অ্যাপ্রোচ বলা হয়। প্রসেস অর স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট অ্যাপ্রোচ, যেটা হচ্ছে স্ট্র্যাটেজি রুলড বাই দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ডস, যেমন অ্যাজাইল মেথড। এই অ্যাজাইল মেথডে যদি ডেভেলপমেন্ট চলে, আপনাকেও অ্যাজাইল মেথডেই করতে হবে, তার মানে প্রসেস বেসড এটা, বা কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যদি থাকে সেই স্ট্যান্ডার্ড ধরে আমাকে টেস্ট করতে হবে। এরপর মডেল বেস অ্যাপ্রোচ বলছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং বেসড যে কোনো একটা মডেল। এর উচ্চারণ করতে গিয়ে আমার একটু জিভে আটকে যায়, স্টচাস্টিক, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টাইপের, স্টচাস্টিক on the basis of statistical information on failure rate, তার মানে হচ্ছে ফেলিওর রেটের স্ট্যাটিস্টিক্স দেখে আমি ওইভাবে স্ট্র্যাটেজি সেট করতে পারি যে আমরা এদিকে যাওয়া উচিত, এটাকে মডেল বেসড অ্যাপ্রোচ বলা হয়। মোর অ্যাপ্রোচেস আর মে বি ডিফাইন্ড ইন প্র্যাকটিস, ভেরিয়াস অ্যাপ্রোচেস আর কম্বাইন্ড, তার মানে হচ্ছে যে আমি কোনো একটা নির্দিষ্ট অ্যাপ্রোচে যে কাজ করব সব জায়গায় তা না, বিভিন্ন অ্যাপ্রোচ যখন যেটা লাগবে এবং কম্বিনেশন করেও আমরা অ্যাপ্রোচ সেট করতে পারবো প্রজেক্ট ভিত্তিতে, বাট আমাদের জানা থাকতে হবে কত ধরনের অ্যাপ্রোচ করা যায়। নাও এস্টিমেশন। এস্টিমেশন, যে কোনো প্রজেক্টের এস্টিমেশন আর সফটওয়্যার টেস্টিং এর এস্টিমেশন প্রায় একই জিনিস। আসলে এস্টিমেশনের আলাদা কোনো বিষয় না যে আমি এস্টিমেশন করার প্রক্রিয়া কি। আসলে এস্টিমেশন মানে হচ্ছে একটা প্ল্যান, একটা প্ল্যানের একটা ম্যাথমেটিক্যাল প্রজেকশন বলতে পারি, যে আমার estimation for budget, estimation for time, estimation for resource, যে কোনো এস্টিমেশনই আমরা যখন করি তার কতগুলা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতি সাধারণত আমরা ফলো করি, একটা হচ্ছে এক্সপার্ট বেসড এস্টিমেশন, আর একটা হচ্ছে অ্যানালজি বেসড এস্টিমেশন, আর একটা হচ্ছে রেশিও বেসড এস্টিমেশন। অ্যাকচুয়ালি এস্টিমেশন প্রসেসটা আসলে কি করবেন, আমার একটা প্রজেক্ট করতে কত টাকা লাগবে, হাউ টু ডিফাইন, তাহলে সেই করার জন্য যে এস্টিমেশন যখন আমরা করি তখন আসলে একটা মিটিং করি আমরা, যে কার কি মত শুনি, হিসাব নিকাশ করার জন্য বসি আমরা। তো সেই এস্টিমেশনটা তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সপার্ট, অ্যানালজি এন্ড রেশিও। সো এক্সপার্ট বেস এস্টিমেশন যেটা, সেটা হচ্ছে সাধারণত অ্যাজাইলেও করা হয় এক্সপার্ট বেস এস্টিমেশন। আপনার ওই যে প্লেইং পোকার কার্ড
নাম শুনছেন? প্লেইং পোকার, পোকার তো স্যার, তাই না? থ্রি কার্ড। পোকার। হ্যাঁ প্লেইং পোকার কার্ড। এটা অ্যাজাইলের আপনাদের যে প্ল্যান হয়, আপনারা কি এই কার্ড ইউজ করেন? অবশ্য ডেভেলপমেন্টের লোকজন বলতে পারবে। প্লেইং স্যার পোকার, এটা দিয়ে স্যার ওই যে অনেক সময় আর কি এই যে টাইম এস্টিমেশনটা নেওয়া হয় তাই না স্যার? হ্যাঁ ওই ইফোর্ট ক্যালকুলেশনের জন্য জি স্যার। আপনার হ্যাঁ ওইটা দিয়ে বেসিক্যালি করা হয় এস্টিমেশনটা। তো এস্টিমেশন করার এটার মানে ফরম্যাটটা এরকম অ্যাকচুয়ালি আগে থেকে ছিল, যেটাকে ডেলফি মেথড বলতো। সেটা হলো যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এই মেথডগুলো আমরা স্টুডেন্ট লাইফ থেকে এগুলা প্র্যাকটিস করে আসতেছি। সেটা হলো যে একটা কোনো কিছু এস্টিমেট করতে গিয়ে আমি কি করব, আমার ধরেন একটা লগ ইন স্ক্রিন বা লগ ইন ফিচার, এই ফিচারটা বানাতে কত সময় লাগবে, কত ম্যান আওয়ার বা কত ম্যান ডে। আমি 3 জনকে জিজ্ঞেস করলে নিশ্চয় এক হবে না, তাই না? একই হবে প্রদীপ? না স্যার। না স্যার, অবশ্যই এক ভেরি করবে। এক হবে না কোনোদিনই। হ্যাঁ, এখন যদি এক না হয় তাহলে আমি সিদ্ধান্ত নেবো কি করে? তাহলে ফরম্যাটটা হচ্ছে কাজের এই বেস এস্টিমেশন। ধরলাম অ্যাজাইলের যে স্ক্রামের যে অ্যাপ্রোচ আছে পয়েন্টিং, সে পয়েন্টিং গুলোর মধ্যে ধরেন আমি বললাম যে 1 পয়েন্ট একটা স্টোরি। 1 পয়েন্ট স্টোরি মানে ধরে নিলাম আমাদের এটা কিন্তু মানে থাম রুল না যে ক্যালকুলেশন 1 স্টোরি মানে হচ্ছে এত আওয়ার, তা না। আপনাদের ইন্ডাস্ট্রি মানে আপনাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের টিমের প্র্যাকটিস অনুসারে আসলে পয়েন্টিং গুলা করা হয়। ধরলাম আমি যে 1 স্টোরি পয়েন্ট মানে হচ্ছে একদিন, হ্যাঁ 1 ম্যান ডে। সো 1 ম্যান ডে পার 1 ম্যান ডে মানে হচ্ছে একজনের একদিন লাগে, হ্যাঁ কোন একটা কাজ করতে। তাহলে যদি আমি 2 জন মিলে করি তাহলে হাফ ডেতে হওয়ার কথা একটা স্টোরি পয়েন্ট, 4 আওয়ার্সে। হাফ ডে বলতে 4 আওয়ার্স ধরলাম আমি। তো আমি একজনকে বললাম যে একটা লগ ইন ফিচার বানাতে কত পয়েন্ট লাগবে, কত স্টোরি পয়েন্ট। তো একজন বলল যে 1 স্টোরি পয়েন্ট, আরেকজন বলল 5, একজন বলল 8। এখন ম্যানেজার হিসেবে আমি কি সিদ্ধান্ত নেব? তা আমি 1 এবং 8 কি আসলে এটা প্র্যাকটিস করার, আপনি প্লেইং পোকার কার্ডটা যদি দেখতেন তাহলে ভালো হতো। একদম আমাদের যে কার্ড খেলি না আমরা, ওই যে জি স্যার কার্ডের মতো স্যার এই দেওয়া থাকে স্যার। ওইরকমই থাকে, প্রত্যেকের 5টা সেট থাকে ওই কার্ডের মধ্যে, 5 জন বসার জন্য। 5 জন বসে এস্টিমেশনটা করা হয়। প্রত্যেকের কাছেই কতটা সংখ্যক যেন 13টা করে কার্ড থাকে। 5 13 বা এরকম না, সামথিং 10টা করে। 4 এবং 52 মানে চারটা থাকে। ওই কার্ড না, ধরেন 0 পয়েন্টের একটা কার্ড থাকে, 0 পয়েন্ট বা পয়েন্ট, ওটা হচ্ছে 0.5 এর জন্য, 0.1 এর জন্য, 3 এর জন্য, 5 এর জন্য, 8 এর জন্য, 13 আর হচ্ছে 20 স্যার। জি স্যার। ডিফারেন্ট ভ্যালু। হ্যাঁ এটা ওই যে ওই কার্ডের মতো না। নরমাল কার্ড না। আচ্ছা। এটা হচ্ছে ওই যে এস্টিমেশনের জন্য আর কি সিমিলার কার্ডের মতোই দেখা যায়, হাতে নিয়ে আর কি সবাই বসে। হ্যাঁ মানে এরকম ভাবেই বসে, কিন্তু একদম ওই যে এর মতো করে এরকম করে খেলার মতোই বসে, কিন্তু কার্ড গুলা থাকে ওইরকম যে হাফ পয়েন্ট, 1 পয়েন্ট, 3, 5, 13, 8, 13 আর 20, যাই হোক এরকম একটা সেট থাকে। তো এটা নিয়ে 5 জন বসে, ধরেন বিজোড় সংখ্যকই বসতে হয়, কারণ জোড় সংখ্যক দিয়ে কোনো দিন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তো আপনি 3 জন বসতে পারেন, 5 জন বসতে পারেন। বসার পরে আপনাকে যখন বলা হলো রেডি 1 2 3 সবাই একসাথে ফেলবেন, আগে থেকে বলা যাবে না যে আমি কত পয়েন্ট ফেলবো। তো একজন ফেলেছে 1, একজন ফেলেছে 8 ধরেন, একজন ফেলেছে 5 বা 3 জন 5 ফেলেছে এরকম। তো ম্যানেজার করবে কি, এই 8 যে ফেলেছে এবং 1 যে ফেলেছে এই 2 জনকে বলবে এক্সপ্লেন করো, তুমি কেন 1 বলেছো এটার এক্সপ্লেনেশন, এবং যে 8 বলেছে তার এক্সপ্লেনেশন। আগে থেকে সিদ্ধান্ত নেবো না যে 1ই কারেক্ট বা 5 কারেক্ট। এটা অ্যাকচুয়ালি কনভিন্সিং এর ব্যাপার। যে 1 যে বলেছে সে যদি স্ট্রং কনভিন্সিং পাওয়ার থাকে বা লজিক থাকে 1 হওয়ার পিছনে, আর যে 8 বলেছে সে যদি কনভিন্সড হয়,
আবার 5 যারা বলেছে তারাও কনভিন্সিং এর ব্যাপার আছে। তো 8 যে বলেছে তার পক্ষেও 8 যুক্তি দেখাচ্ছে যে এই কারণে 8 অনেক ধরনের যুক্তি দেখাতে পারে। পরে ঠিক আছে, সবাই মিলে আলোচনা করার পরে সেকেন্ড রাউন্ডে আবার তারা আবার কার্ড ফেলবে। দেখা গেল যে কিছু ডেভিয়েশন হলো। কিরকম? 8 যে বলেছিল সে 5 এ নামছে, আর 1 যে বলেছিল সে 3 তে উঠছে, আর 5 যারা বলেছিল তারা 3 তে নামছে। তখন আবার ওই যে 5 যে বলেছিল তার সাথে বসবে যে কেন তুমি এখনো নামতে পারছো না, লজিকটা আবার বলো। নিশ্চয়ই সে ওই মানে ইয়ে করতে পারে না। সবাই মিলে যখন একটা কনসেন্টে আসবে তখন এমন হতে পারে যে এই 5 এ যে নেমেছিল সে এমন স্ট্রং একটা যুক্তি দেখাইলো ওই সময় যে সবাই ঘুরে আবার 5 এ ব্যাক করছে, হতে পারে। তো এরকম ভাবে আসলে এস্টিমেশনটা করা হয়, এটাকে বলা হয় এক্সপার্ট বেসড এস্টিমেশন। এটাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং এ বলে না, যে যাতেই বলেন সব ক্ষেত্রে প্রযোজ্য এটা। আচ্ছা, এরপর এখানে একটা ছোট্ট জিনিস, জাস্ট ছোট্ট একটা করি, যদি সাপোজ ওই বোর্ডের ভিতরে 2 জন 1 ফালাইলো, ঠিক আছে, বাকি 3 জন অরবিটারি স্টার ফেলালো, তখন তো 1ই তো উইন করলো না, এক উইন হিসাবে। করার ব্যাপার না, আসলে কনসেন্টের ব্যাপার, এটা কমন কনসেন্টে যাওয়া। ও আচ্ছা, কারণ হচ্ছে এটা যে তো ভোটাভুটি না, ও এটা হ্যাঁ, মোটামুটি না, ডিসকাশন। এক্সপ্লেনেশন দিতে হবে 1 কেন দিছেন যদি হয় হ্যাঁ, তাহলে। এখন তারপরে ম্যানেজার সিদ্ধান্ত নেবে, কারণ ম্যানেজার যখন প্ল্যানটা করবে তখন তো এদের সাথে আমি পরামর্শ করলাম, কিন্তু প্ল্যান তো আমি দেব হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাছে। তো সেইখানে এটা রিফ্লেকশন তো অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি তার থেকে কম দিতে পারবো না, কারণ হচ্ছে যারা কাজ করবে তারাই তো হচ্ছে ওটা দিয়েছে। তার সাথে আবার আমি একটু বাফার লাগাই দেবো যাতে করে রিস্কটা যেন মিনিমাইজ হয়। এরকম অনেক ক্যালকুলেশন আছে। তো এটা হচ্ছে এক্সপার্ট বেস এস্টিমেশন। দ্বিতীয়টা হচ্ছে অ্যানালজি বেস এস্টিমেশন। এটা আর কিছু না, এটা অভিজ্ঞতার প্রিভিয়াসলি 5টা প্রজেক্টে আপনি করেছেন সেই অনুসারে একটা এস্টিমেশন করাটাকে বলা হয় অ্যানালজি বেস এস্টিমেশন, মানে অতীত অভিজ্ঞতা বলা হয়। অতীতের প্রজেক্টের উপর ভিত্তি করে আমি সেই অ্যানালজি বেসড এস্টিমেশনটা করতে পারি। কেমন? ও আচ্ছা, আমার এই ফিচারের জন্য এত সময় লাগছিল, তাহলে এইখানে কতগুলো এরকম ফিচার আছে। আচ্ছা, সহজ ফিচার কতগুলো আছে, একটু মিডিয়াম ধরনের ফিচার কতগুলো আছে, তার মানে স্টোরি পয়েন্ট গুলো কত আছে, কয়টা কমপ্লিকেটেড আছে, এটার উপর ভিত্তি করে তারা একটা কনসেন্টে পৌঁছায়। আচ্ছা, তার মানে হচ্ছে এত স্টোরি পয়েন্ট লাগবে, এত স্টোরি পয়েন্টের জন্য আমি এত ধরতে পারি। সো অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি আসলে করতেছি এটা অ্যানালজি বেসড এস্টিমেশন। রেশিও বেসড এস্টিমেশনটা হচ্ছে আসলে কিছুই না। আমি বললাম যে আমার টোটাল বাজেট হচ্ছে 1 কোটি টাকা, 30% আমি টেস্টিং এ দেবো, 70% ডেভেলপমেন্টে দেবো, তার মানে 30 লাখ টাকা লাগবে আপনার, শেষ এস্টিমেশন। তো এরকম এফোর্টের জন্য আপনি বাজেট, তারপরে হিউম্যান রিসোর্স, তারপরে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল কিওয়ার্ডটা মনিটরি টার্ম দিয়ে হচ্ছে এস্টিমেশনটা সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পায়। কারণ আমি যখনই বলবো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সের ফান্ড কত লাগবে, তাই না? হিউম্যান রিসোর্স আমি কোনো যদি বলি যে রিসোর্স লাগবে, আদার্স রিসোর্স, সেটার জন্য কত টাকা লাগবে, সবই হচ্ছে মনিটরি ফান্ড দিয়ে ক্যালকুলেশন করা হয়। ইভেন আমাদের টাইমকেও, আমাদের যে এফোর্ট এটাকেও আমরা টাইমকে আসলে টাকা দিয়ে কনভার্ট করি। ম্যান আওয়ার কস্ট কত। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এস্টিমেশনটা আমি জাস্ট গল্পের মধ্যে বলে দিলাম, আপনারা ওই পদ্ধতিগুলো এখান থেকে দেখে নিয়েন। নাও ইম্পর্টেন্ট একটা এপিসোড, সেটা হচ্ছে টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল। সো মনিটরিং এন্ড কন্ট্রোলের জন্য অ্যাকচুয়ালি ডেটা লাগবে। মনিটরিং মানে হচ্ছে ডেটা, আর কন্ট্রোল হচ্ছে আমার ডেভিয়েশনটাকে, যে সমস্ত অ্যাকশন নেওয়ার কারণে আমার ডেভিয়েশন থেকে আবার ইয়েতে রেল লাইনে তুলে নিয়ে আসতে পারবো গাড়িকে, সেটাকে বলা হয় কন্ট্রোলিং করা। সো আমাদের প্রথম কথা জানতে হবে যে আসলে কিভাবে মনিটরিং করা যায়। মনিটরিং এর জন্য প্রথম কথা হচ্ছে চোখ লাগে। সেই চোখ কেমন? সেই চোখ যদি আপনার থাকে, সেই চোখের অনেকগুলা কম্পোনেন্ট আছে।
যেমন ধরেন আমাদের ডেটা যে সমস্ত মাধ্যম থেকে পাবো, আপনি যত দ্রুত ডেটা পাবেন আপনার মনিটরিং তত ভালো হবে, সেটাকে মনিটরিং বলা হয়। রিফ্রেশ রেট কত মনিটরের, আমরা বলি না মনিটরের রিফ্রেশ রেট, তার মানে সেকেন্ডে কতবার রিফ্রেশ করে, তার মানে মনিটর ভালো। আর মনিটর যদি মনে করেন 1 সেকেন্ডে একবার রিফ্রেশ করতো, তাহলে দেখবেন যে একবার অন্ধকার হইতো আর একবার আসতো, দেখতেন আপনি খালি এরকম হইতো। আমরা বলি এটাকে ফ্লিকারিং করছে। তো স্মুথ মনিটরিং এর জন্য ফ্রিকোয়েন্সি বেশি দরকার ডেটা আসার, তাহলে আমরা খুব দ্রুত আমরা কন্ট্রোলিং এ যেতে পারি। আসলে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করা। সো মনিটরিং ডিপেন্ডস অন প্ল্যানিং, আমরা যে প্ল্যানটা করছিলাম তার উপরে ভিত্তি করেই মনিটরিং এন্ড কন্ট্রোলটা করবো আসলে। সো টেস্ট মাস্ট বি ইনিশিয়েটেড, প্ল্যান মানে হচ্ছে টেস্ট মাস্ট বি ইনিশিয়েটেড আগে, না হলে আমি আসি কিসের মনিটরিং করব। আর টেস্ট মনিটরিং কি, কন্ট্রোল দ্য টেস্ট অ্যাক্টিভিটিস ইন অর্ডার টু ডিটেক্ট ডেভিয়েশন ফ্রম দ্য প্ল্যান, এটাকে মনিটর বলা হয়। মনিটর মানে হচ্ছে কোনো একটু চেঞ্জ যদি আমি বড়ে, যেমন ধরেন প্ল্যান অনুসারে চলতেছে, তো কি মনিটর করব, আমাকে কোনো কিছু দেখানোর কথা না। মিটারে ধরেন সবুজ হয়ে আছে, সো মনিটরিং এ যদি সাথে সাথে কমলা করে দিতে পারতাম বা লাল করে দিতে পারতাম তাহলে চোখে পড়তো, আদারওয়াইজ দেখবেন যে সব স্মুথলি চলছে। আর কন্ট্রোলিং হচ্ছে কারেক্টিং দা ডিরেকশন অফ টেস্ট অ্যাক্টিভিটিস ওয়েন নেসেসারি, যখনই দরকার হবে তখনই যেন আমি কারেক্টিং মেজার বা কারেক্টিং অ্যাকশন নিতে পারি। আসলে কারেক্টিং অ্যাকশনকেই বলা হয় কন্ট্রোলিং। সো মনিটরিং should be done based on the measurable consideration, যেন আমরা মেজার করতে পারি, এমন যে সবকিছু মনিটরিং করার দরকার নাই। একজন ডেভেলপার আজকে কি ড্রেস পরেছে সেটা মনিটরিং করতে হবে না আপনার। সো কি কি মনিটর করতে হবে আসলে, এরর্স অর ডিফেক্টস যাই বলেন, বেসড ম্যাট্রিক্স বলা হয়, এরর বেসড ম্যাট্রিক্স বা ডিফেক্ট বেসড ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে নাম্বার, কম্বিনেশনস অফ নাম্বারস, ডিফারেন্ট টাইপস এর ম্যাট্রিক্স এর অঙ্ক আমরা যেমন করছিলাম না, অনেকগুলো বিষয় ভিত্তিক থেকে দেখানো। ম্যাট্রিক্স এর কথা বলাতে আমার ইয়ে হলো, আমার একটা খুব ভালো একটা ফিলিং আপনাদের শেয়ার করি, সেটা গতকালকে আমি গতকালকে না তার আগের সপ্তাহে আমার ছোট ছেলেকে 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে ম্যাট্রিক্স বুঝাইছি, বুঝতে পেরেছেন, ম্যাট্রিক্স এর অবস্থা, এবং 2 ডাইমেনশন ম্যাট্রিক্স দিয়ে পাইভট টেবিল বানাইছি সি প্রোগ্রামিং করে। তো পাইভট টেবিল তো আসলে একটু জটিল, তাই না? পিভট টেবিলটা সাধারণত এক্সেল দিয়ে আমরা করি, তো ওটা সি দিয়ে প্রোগ্রাম করে হ্যাঁ বানাইছি বলতে ওদের বুঝাইছি, ওকে দিয়েই করাইছিলাম। তো গতকালকে সে আমাকে নক করছে যে আব্বু আমি 3 ডাইমেনশনাল এর পাইভট টেবিল বানাইছি। তাহলে মানে এটা আমি বানাইনি এখনো। তো আমি দেখে একটু অবাক হলাম যে মোটামুটি 90% কারেক্ট, আমি কিছু সংশোধন করে দিলাম। 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স এর উপরে আপনার পিভট টেবিল বানানো আসলে অনেক জটিল একটা, যেটা সাধারণত আপনি এক্সেলেও পাবেন না। ডিফারেন্ট ডাইমেনশন থেকে দেখা, 3 দিক থেকে দেখে তার সামারাইজ করে নিয়ে আসা ডাটাকে, এক্সেলেন্ট। তো এই অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স বলতে আমরা যদি এররের ডিফারেন্ট ডাইমেনশন থেকে যদি আপনি দেখতে পান, তার মানে হচ্ছে এই ডাইমেনশন গুলো আপনাকে আসলে এডুকেট করবে অ্যাজ এ ম্যানেজার হিসাবে, আপনার দৃষ্টিশক্তি, এটাকে বলা হয় অবজারভেশন পাওয়ার। দেখবেন যে আমাদের চোখে অনেক কিছুই ধরা পড়ে না, কিন্তু জ্ঞানী লোকদের চোখে ঠিকই ধরা পড়ে। আসলে জ্ঞান কিছু না, জ্ঞান হচ্ছে এই ডিফারেন্ট ম্যাট্রিক্স থেকে ডাটা দেখা। যদি আপনি দেখতে পারেন দেন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আর জ্ঞানী মানে হচ্ছে ভবিষ্যৎকে আগে থেকে বুঝতে পারা, তার সাথে স্ট্যাটিস্টিক যোগ করে দিলে আর দেখবেন যে আপনার প্রজ্ঞা হয়ে গেছে, উইজডম তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা। তো ফর এক্সাম্পল এখানে যেটা বলছে যে ডিফেক্ট ডিটেকশন,
রেট কত, তারপর ডিফেক্টস ফাউন্ড অ্যান্ড ফিক্স রেটটা কত, রিটেস্টের রেজাল্ট কি, মানে কি পরিমাণ রিটেস্ট হচ্ছে, কি এর সাথে আপনি আরো দিতে পারেন এটসেট্রা দিতে পারেন, মানে এটসেট্রা বলতে মনে করুন রিগ্রেশন টেস্টিং এর অবস্থা কি, কোন একটা ডিফেক্ট ধরা পড়লে তার রিগ্রেশন রেটটা কেমন হয়, কোথায় কোথায় ইফেক্টটা পড়তেছে, ইফেক্ট করেসপন্ডিং রেটটা কেমন আসলে, এই সমস্ত চারিদিক থেকে যখন আপনি তার এফেক্ট বুঝতে পারবেন তখন আপনি ডেভিয়েশনটা রিয়েলাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, অনেক প্যারেন্টস আছে হয়তো ছেলে ছোটখাটো দুষ্টামি করছে বা কোনো একটা হয়তো মিথ্যা কথা বলতেছে, কেয়ার করে না, কারণ সে ডেভিয়েশন বুঝে না, মনে করছে বাচ্চা ছেলে তো সে আর ওটা মানে খেলার ছলে নিচ্ছে, কিন্তু আপনি জানেন না যে এটার ডেভিয়েশনটা 18 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, হ্যাঁ, তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কোন দিকে যাবে, এইটা দেখার মতো যে অ্যাবিলিটি, চোখ বা দৃষ্টিকোণ দরকার, সেই দৃষ্টিকোণটা হচ্ছে আসলে ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্সটা বুঝতে পারা, যে একজন মানুষ মিথ্যা কথা বললে তার চরিত্রে কি কি পরিবর্তন হয়, কি কি ধরনের ড্যামেজ হতে পারে, কি কি রিস্ক মধ্যে থাকতে পারে, আমরা আসলে এত কিছু বুঝি না, তাই না? কিন্তু যারা আগে বুঝে দেখবেন যে ওই 100 বছর আগে বলে গেছে সামনে এরকম হতে যাচ্ছে, দেখে মিলে যায়, কারণ কি, কারণ দে নো দ্য ম্যাট্রিক্স। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টেস্ট কেস বেসড ম্যাট্রিক্স, যেমন টেস্ট কেসের যে ডিবি আছে, টেস্ট কেস ডেটাবেস, সেইটা যদি আমাকে ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিতে পারতাম, টেস্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম, ধরেন ডেটাবেসই একটা, যেটা দিয়ে বিভিন্ন ভাবে আমি টেস্ট কেস নিয়ে অ্যানালাইসিস করতাম, যেমন বিভিন্ন ধরনের কাভারেজ, হ্যাঁ, তারপরে টেস্ট কেস, যেমন টেস্ট কেস কাভারেজ নিজে, আবার টেস্ট কেসের জন্য রিকোয়ারমেন্টস কাভারেজ, যে আমার টেস্ট কেস কতগুলো কাভার করছে, এর মধ্যে কোন কোন রিকোয়ারমেন্টস গুলো কাভার হয়েছে, এই রিকোয়ারমেন্টস এর অনুসারে কি কি প্রজেক্ট কাভার হতে পারে, এই মুহূর্তে কোনটা হচ্ছে, এরকম ভাবে পুরা আপনার হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচে বিভিন্ন জিনিস আমরা দেখতে পারি, যে কোনো একটা টেস্ট কেস কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখা গেল যে একটা মডিউলই কমপ্লিট হয়ে গেছে, একটা হয়তো ফিচার কমপ্লিট হয়ে গেছে, আর একটা কিছুর এটা কমপ্লিট হয়েছে, এরকম হতে পারে। গুড ব্যাড রেশিও অফ টেস্ট কেসেস, কোডের অবস্থা কি, এই সমস্ত বিষয়ের যে ম্যাট্রিক্স সেটাকে বলা হয় টেস্ট কেস বেসড ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে কস্ট বেসড ম্যাট্রিক্স, আমি যেহেতু আমার মিটার উঠতেছে প্রতিদিন প্রতি ঘন্টায়, তেল পুড়তেছে, সো আমি যদি এইটাও নিয়ে আসতে পারি আমার ম্যাট্রিক্সে, কত টাকা খরচ হলো এ পর্যন্ত, কি কি হয়েছে, কতটুকু এফোর্ট দেওয়ার কথা ছিল, কতটুকু হয়েছে, বাকি আছে কতটুকু প্রজেক্টের, সো দ্যাট আই ক্যান কন্ট্রোল। হ্যাঁ, আমি শুধুমাত্র স্পিড কন্ট্রোল করলে হবে না, আমাকে ফুয়েলও দেখতে হবে। এই জন্য ড্যাশবোর্ডের ভিতরে ড্রাইভারের ড্রাইভিং সিটে বসলে দেখবেন যে অনেক কিছু দেখা যায়, সামনে ডানে বামে, হ্যাঁ, এটা এটা আমি গাড়ি চালানোর মতো করে চিন্তা করি আসলে টেস্টিং কে। আপনি টেস্ট ম্যানেজার হন, তাহলে মানে হচ্ছে আপনি স্টিয়ারিং এ বসা আছেন, স্টিয়ারিং দেখবেন অনেকগুলো চোখ থাকা লাগে, একটা গাড়ি চালাতে গেলে কয়টা চোখ থাকা লাগে জানেন? প্রথম কথা হচ্ছে সামনে চোখ থাকা লাগে দুইটা, দূরে দুইটা চোখ থাকা লাগে, সেই চোখ দিয়ে আপনি দেখবেন যে দূরের রাস্তা, সামনের গাড়ি এবং দূরে কোনো মানুষ চল এদিক থেকে ওদিকে যাচ্ছে কিনা, এই যে ফ্রন্ট ভিউ দেখার জন্য। আরেকটা চোখ থাকা লাগে ডান দিকের মিররে, আরেকটা চোখ থাকা লাগে বাম দিকের মিররে, আর একটা চোখ থাকা লাগে পিছনের মিররে, হ্যাঁ, আর একটা চোখ থাকা লাগে আপনার কি বলে স্পিডে, আর একটা চোখ থাকা লাগে হচ্ছে আপনার ব্রেকে, আর একটা চোখ থাকা লাগে হচ্ছে আপনার ফুয়েলের ব্যাপারগুলাতে, মানে ওভারঅল ম্যানেজমেন্টের। আবার আপনি যদি গল্প করতে চান তাহলে আর একটা চোখ থাকা লাগবে ভিতরে। সো অনেকগুলার মনিটরিং ক্যাপাসিটি যার থাকে সে হচ্ছে ভালো ড্রাইভার। হ্যাঁ, হামিদ ভাইকে অস্পষ্ট লাগছে কেন? খেয়াল করে দেখছেন হামিদ ভাইকে কেন মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেরে আসছে? শুধু ইমেজটাই অস্পষ্ট। না, মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আসছে কিন্তু মুছে আসবে পুরাপুরি। আচ্ছা, সো আমার মনে হয় আচ্ছা, দেন
অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাট্রিক্স গুলো পেতে হলে আমার যে জায়গাটা দরকার সেই জায়গাটা হচ্ছে আমার টেস্টিং যেখানে হচ্ছে সেখানে। তো সেই জায়গায় সবসময় আমরা স্ট্যাটাস রিপোর্ট দেখব। স্ট্যাটাস রিপোর্ট, হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য প্রজেক্ট। স্টেট অফ দ্য প্রজেক্ট, স্টেট অফ দ্য প্রজেক্ট মানে কি? স্টেট মানে কি বলেন তো? ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড এর আমরা বলছিলাম মানে স্টেট অফ দ্য অবজেক্ট, অবস্থান। স্টেট অফ দ্য, হাউ টু ডিফাইন দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট। যেমন একটা মানুষের স্টেট আমি কি দিয়ে ডিফাইন? হ্যাঁ, স্টেট কি স্থিতিটাকে বোঝানো হচ্ছে না, ওই সময়কার তার স্থিতি। ওটা তো স্ট্যাটিক। আমি বলছি স্টেটের যে পরিবর্তনটা হয়, আসলে কিসের পরিবর্তন করি আমরা যে স্টেট পরিবর্তন হয়? এক্সিস্ট করে আর এক্সিস্ট করে না। ওটাও না, সেটা হচ্ছে একটা বড় স্টেট, সেটা হচ্ছে একদম অন অফ হয়ে গেল আপনার। এটা স্টেট বলতে ম্যাচুরিটি লেভেলটা মনে ইয়া। আচ্ছা, স্টেট বলতে আমি বলি সেটা হচ্ছে ওই যে অবজেক্টের লাইফ সাইকেলের ইনস্ট্যান্ট ভ্যালুগুলো, ইনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালুগুলোকে বলা হয় স্টেট। তো তার মানে হচ্ছে একটা মানুষের স্টেট কি কি আছে? স্টেট মানে হচ্ছে ভেরিয়েবল গুলা। যেমন মানুষের বয়স একটা স্টেট, বয়সের পরিবর্তন মানে বয়সের যদি ভ্যালু চেঞ্জ করি মানুষের স্টেট চেঞ্জ হয়, তাই না? এরকম অনেকগুলা ভেরিয়েবল আছে মানুষের, সেই ভেরিয়েবল গুলার ভ্যালুকে যদি পরিবর্তন করি তাহলে স্টেট চেঞ্জ হয়, আর কিছু না। তো অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে যদি বুঝতে চান তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড এর কোন একটা ক্লাসের অবজেক্টের যদি ভেরিয়েবল গুলার ভ্যালু চেঞ্জ করি তাহলে তার স্টেট চেঞ্জ হয় ক্লাসের অবজেক্টের। তো ওরকম আমি যদি টেস্টিং প্রজেক্টের স্টেট দেখতে চাই তাহলে তার স্ট্যাটাস দেখতে হবে। তার স্ট্যাটাস রিপোর্ট আসলে কি জিনিস? Information about the test activities is consolidated for test reporting. তার মানে টেস্ট যখন রিপোর্ট আমি করব, দ্যাট ইজ স্ট্যাটাস রিপোর্ট, সেটাকে আমরা কনসলিডেট করে যে ডেটাগুলো নিয়ে আসবো সেগুলোকে বলা হয় স্ট্যাটাস রিপোর্ট। এখানে যেমন একটা স্যাম্পল কন্টেন্ট অফ স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে IEEE স্ট্যান্ডার্ড। সো এই স্ট্যান্ডার্ডের থেকে আপনি ইচ্ছা করলে আর একটু বাড়ানো কমানো করতে পারেন, বাট দিস ইজ স্ট্যান্ডার্ড, যেহেতু সবাই মেনে নিছে ওয়ার্ল্ডের। টেস্ট অবজেক্ট অর টেস্ট অবজেক্টস কিসের আপনি স্ট্যাটাসটা দেখতে চাচ্ছেন? টেস্ট লেভেল কি, তার টেস্ট সাইকেল কি, রিপোর্টিং পিরিয়ড কত, একটা এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বেসিক্যালি স্ট্যাটাসের, যে কি কি থাকবে আসলে একটা স্ট্যাটাস রিপোর্টে, যে কোন টেস্ট অবজেক্টটা নিয়ে আমি টেস্ট করছি, কোন সাইকেলে বা কোন লেভেলে, এটা ইউনিট টেস্ট নাকি ইন্টিগ্রেশন টেস্ট, এটা টেস্টের কত নম্বর সাইকেলে চলতেছে, টেস্ট পিরিয়ডটা কতদিন ধরে আমার এই টেস্ট রিপোর্টিং পিরিয়ড থাকে। হতে পারে এজাইলের মতো করে মিল করে আমি দিতে পারি যে 15 দিন, 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পিরিয়ড টেস্টিং এ। টেস্ট প্রোগ্রেস কি, যে ইউজিং ম্যাট্রিক্স, এটাও সেটা হচ্ছে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে। নাম্বার অফ ডকুমেন্টস ডিফেক্টস, কি পরিমাণ ডিফেক্ট আমরা পেয়েছি। তারপরে নাম্বার অফ টেস্ট কেস এক্সিকিউটেড, যে আমার যদি 1000 টেস্ট কেস থাকে আমরা কতটা টেস্ট কেস পর্যন্ত এক্সিকিউট করেছি। তারপরে হচ্ছে রিসোর্স ইউজড, বাজেট স্পেন্ড, কারণ হচ্ছে এই পর্যায়ে আমাকে তো দিতে হবে স্ট্যাটাস, যে আমার বাজেট কত টাকা আছে, কত টাকা শেষ হলো, কি পরিমাণ রিসোর্স আমি ইউজ করেছি। মাইলস্টোন রিচড, দ্যাট ইজ আমার কতদূর পৌঁছানোর কথা ছিল, কতটুকু পৌঁছালাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিফেক্ট রিপোর্ট, যেমন নাম্বার অফ ডিফেক্টস আনকভার্ড, নাম্বার অফ ডিফেক্টস কারেক্টেড, হ্যাঁ, নাম্বার অফ ডিফেক্ট আনটাস্ট দিতে পারেন, নাম্বার অফ ডিফেক্ট এখনো অন প্রোগ্রেস, ইন প্রোগ্রেসে আছে। এরকম আজকের দিন পর্যন্ত আমি যতগুলা ডিফেক্ট রিপোর্ট করেছি তার ভিতরে এতগুলা হচ্ছে কারেক্টেড হয়ে গেছে, এতগুলো এখনো টাচ করে নাই, এতগুলো এখন অনগোয়িং প্রসেস চলতেছে। রিস্ক অ্যাসেসমেন্ট, যদি আমি অ্যাসেসমেন্ট রিস্কের উপর ভিত্তি করে আমি স্ট্যাটাস রিপোর্ট দেবো যে এতগুলা রিস্ক অ্যাসেস করা ছিল, তার ভিতরে এতগুলা রিস্ক কম এখন আর নাই, এলিমিনেট করা হয়েছে, এত নতুন রিস্ক আসছে আবার, রিস্ক সেটা আপডেট করার কথা বলা ছিল আমাদের, যে এতগুলো নতুন রিস্ক নতুন তৈরি হয়েছে, আমদানি হয়েছে এই পর্যায়ে এসে। ফোরকাস্ট, যেমন অ্যাক্টিভিটিস প্ল্যান ফর দ্য নেক্সট রিপোর্টিং পিরিয়ড, তার মানে হচ্ছে আমি ওই শেষের দিকে যখন বলি যে সামনের সাইকেলে আমরা কি করতে যাচ্ছি, ফোরকাস্ট করব আমরা ফিউচার লিঙ্কের জন্য।
জেনারেল ইভ্যালুয়েশন অফ দ্য স্ট্যাটাস রিপোর্ট ইজ ট্রাফিক লাইট। তার মানে আমরা এখন কি গ্রিন লাইট জ্বালাতে পারি এই স্ট্যাটাস রিপোর্ট দেখে, নাকি অরেঞ্জ লাইট জ্বালাবো? হ্যাঁ, ওভারঅল আমরা দেখছি যে যা রিপোর্ট এতে আমার গ্রিন লাইট চলে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য একটা রিপোর্ট। এই রিপোর্টটা যদি আমি একটা সিস্টেমের মধ্যে দিয়ে দেখতে পেতাম সব থেকে ভালো হতো, কারণ ম্যানুয়ালি এই রিপোর্টটা তৈরি করতে যে পরিমাণ এফোর্ট লাগবে তাহলে আমার ওই ফ্রিকোয়েন্সিটা অনেক বড় হয়ে যেতে পারে এডুকেট ইনফরমেশন পেতে। এই জন্য অটোমেশন হচ্ছে বেস্ট। অটোমেশন ইজ নট দ্য টেস্টিং অটোমেশন বলতে আমরা সাধারণত বুঝি হলো টেস্ট এক্সিকিউশন অটোমেশন। টেস্ট অটোমেশন মানে শুধুমাত্র এক্সিকিউশন না, টেস্ট ম্যানেজমেন্টের জন্য যাবতীয় যা লাগে সবগুলো টেস্টেড অটোমেশন। বাট টার্মিনোলজি যে ব্যবহার করা হয় টেস্ট অটোমেশন সেটা ফোকাস করে হচ্ছে ওই যে টেস্টাররা যে এক্সিকিউশন করে সেটাকে অটোমেট করা। নাও রিপোর্টিং ফ্রিকোয়েন্সি। আমার একটা কনসার্ন আছে এখানে, যে আমরা যে স্ট্যাটাস রিপোর্টের টেস্ট কেস অ্যাটাচমেন্ট দিই, এটা তো এখানে উল্লেখ নেই, এটা কি আসলে তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না? টেস্ট কেসের অ্যাটাচমেন্টটা দিয়ে দিই, মানে যেখানে টেস্ট কেসটা আপলোড করছি সেই লিংকটা দিয়ে দিই, অথবা সরাসরি অ্যাটাচমেন্টটা দিয়ে দিই। এটা মানে এইটা দিয়ে লাভ কি? টেস্ট কেসের লিংকটা দিয়ে আপনি কি করবেন? টেস্ট কেসটা যদি আমি লিংকটা দিয়ে হ্যাঁ, মানে টেস্ট কেস তো আমার লেখা থাকে যে 1000 টেস্ট কেস আছে, ওর লিংকটা দিয়ে কি করব? আসলে এটা তো ম্যানেজমেন্ট, এটা যে ম্যানেজিং এর জন্য রিপোর্ট। হ্যাঁ, ওর লিংকটা দেওয়ার একটা কারণ থাকে যে টেস্ট ওপেন করলে যাতে কতগুলা এক্সিকিউশন হয়েছে এবং কোনগুলা ফেল করছে এগুলো দেখতে পারে, যে কোন কোন টেস্ট কেস ফেল করছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ড্রিল ডাউন যদি বাগ রিপোর্ট হয়েছে কিনা এই ইনফরমেশন থাকে। হ্যাঁ, সেটা যদি ড্রিল ডাউন করতে চান আপনি, যে ঠিক আছে আমি আরো ডিটেইলে দেখতে চাচ্ছি, তাহলে ওখানে আপনি হয়তো রিপোর্টের এখানে সি মোর দিয়ে দিলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাকে প্রথমে ধরেন গাড়ির ড্যাশবোর্ডে কি থাকে, কিছু ডেটা থাকে না, মিটার থাকে। সো মিটারটা কেন আমি ফুয়েলটা কম, এখন ট্যাঙ্কি খুলে যদি দেখতে হয় তাহলে ট্যাঙ্কিতে যাওয়া লাগবে। কিন্তু স্ট্যাটাস রিপোর্ট বলতেছে টেস্ট কেসের সংখ্যা কতগুলো আছে, কত পার্সেন্ট কাভার হচ্ছে, আপনি এগুলো দেবেন ড্যাশবোর্ডে। কিন্তু আপনি যদি টেস্ট কেসের লিংক দিতে চান তাহলে ওখানে ভিতরে ঢুকতে হবে, গিয়ে ডিটেল দেখতে হবে। তো ম্যানেজার যদি ডিটেল দেখতে চায় কেন হলো, সেটা তো ওখান থেকেই ডাটাটা নিয়ে এসে দেখছি আমি। আমার তো দরকার হচ্ছে আমার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে, যে আমার দরকার হচ্ছে প্রজেক্টে যেন টাইম লাইনের মধ্যে চলে, যেন ডেভিয়েশন না হয়। যদি ডেভিয়েশন হয় তাহলে আমি কারেক্ট অ্যাকশন নেব, যদি ডেভিয়েশন না হয় তাহলে আমরা ভালো চলতেছে। কিন্তু তাহলে যেটা কনক্লুশন পেলাম যে স্ট্যান্ডার্ড রিপোর্ট, বলেন স্ট্যান্ডার্ড রিপোর্ট মানে সেখানে আমরা নরমালি যেটা বিশেষ বিজেটিতে আমি যতদিন কাজ করছি প্রত্যেকটা রিপোর্টেই টেস্ট কেসের লিংক দেওয়া থাকে। সো আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই লিংকটা না দিলেও চলে, এটাই আমি মিন করতেছি। হ্যাঁ, মানে লিংক তো হচ্ছে ডিটেলের জন্য, আপনি সি মোর দিয়ে তো দিতেই পারেন, কিন্তু আপনি ধরেন এই একটা রিপোর্টের ভিতরে যদি সবই দিয়ে দেন তাহলে আর রিপোর্ট হলো কেন? আমি যদি ব্যালেন্স শিট হচ্ছে আমার একটা অ্যাকাউন্টসের ড্যাশবোর্ড ধরেন, তো ব্যালেন্স শিট যদি আমি দেখতে পাই তা আমি এখন ড্রিল ডাউন করে দেখতে পারি, ওই ভাউচারটা পর্যন্ত যেতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু ব্যালেন্স শিট তো আর সেটা না, বুঝতে পেরেছেন? ব্যালেন্স শিটে আমার আসতে হবে টেস্ট কেসের ইনফরমেশনের সামারিটা। আর লিঙ্কটা আপনি রাখতে পারেন ড্রিল ডাউনের জন্য, একটা ডিটেলে দেখার জন্য। এরকম অনেক জায়গায় দেখতে পারে। এখন যদি আপনি বলেন টেস্ট কেসের যদি ডিটেল দেখতে চান, আমি তো বাজেটের ডিটেল দেখতে পারি, তাই না? আমি যদি বলি যে এখানে এত টাকা বাজেট ছিল, এত টাকা কমপ্লিট মানে খরচ হয়েছে, এত পার্সেন্ট দেখালাম একটা মিটারে যে আমার বাজেটটার এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তো আমি এখন তো দেখতে পারি, আচ্ছা দেখি তো কি কি খরচ করলো। সেটা তো সব ক্ষেত্রেই আমার ওই লিঙ্ক করা যেতে পারে। তাহলে এই ধরনের স্ট্যাটাস রিপোর্টের সাথে যদি একটা স্ট্যাটাস রিপোর্টও যদি আমি ড্যাশবোর্ডের মধ্যে আসে, এখানে লিঙ্ক করে করে সব জায়গায় যেতে পারি, গুড, সে তো ভালো, ম্যানেজারের জন্য আরো ভালো।
স্যার মেইনলি বিজিআইটিতে যে টেস্ট রিপোর্টটা আমরা তৈরি করি সেটা হচ্ছে যে একটা এক্সেলের ফাইলই থাকে, যেখানে মনে করেন দুইটা বা তিনটা হচ্ছে শীট থাকে। যেমন একটা শীটে থাকে হচ্ছে টেস্ট কেস গুলো, আর একটা শীটে থাকে হচ্ছে ইস্যু সামারি গুলো, আর একটা শীটে থাকে হচ্ছে এই দুইটা শীটের সামারি আর কি, মানে যেটাকে আপনি ড্যাশবোর্ড বলতেছেন আর কি, আমার কাছে মনে হচ্ছে সিমিলার টাইপের। ওইখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে কয়টা ফেল করলো, কয়টা হচ্ছে পাস করছে, কয়টা এক্সিকিউটেড হয় নাই, বা কয়টা এক্সিকিউট মানে এনে আছে নট অ্যাপ্লিকেবল অবস্থা আছে, এই ইনফরমেশন গুলো থাকে। রিলিজ ডেট, বা আমরা কবে স্টার্ট করছি টেস্টিং, কে টেস্টিং করছে, এই জিনিসগুলো থাকে। কতগুলা ইস্যু করা হয়েছে, কোন ইস্যুগুলা কি ধরনের ইস্যু, সেগুলা বাগ স্ট্যাটাস গুলার ইয়াগুলা থাকে। তো এইটা কভার পেজে থাকে। তো এই পেজটা তো তৈরি হয় হচ্ছে বাকি দুইটা পেজের এগেইনস্টে। ওখানে যদি জিনিসগুলো না থাকে তাহলে তো এটা তৈরি হবে না। এইটাই স্ট্যাটাস রিপোর্ট আসলে সামারি। স্ট্যাটাস রিপোর্টটা হচ্ছে সামারি, আর ডিটেল হচ্ছে ওরকম দিতে পারি। এখন ম্যানেজার যে উপরে বসে আছে, সে কি অত টাইম আছে যে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো? হয়তো দুই একটা ডিল ডাউন করলো, যার জন্য আমরা সব ডাটাই হয়তো দিচ্ছি। হ্যাঁ, ডাটা দিচ্ছি, এখন ম্যানেজার চাইলে তো আপনাকে দিতে হবে, এই জন্য হয়তো আলাদা শিটে রাখছি। ডিটেলটা তো আসলে দেখা হয় প্রথমেই, মানে আপনারা যখন টেস্ট কেস রিটেন করি তখন তো পিয়ার রিভিউ, বিএ রিভিউ, এইসব রিভিউ গুলো তো হয়েই আসতেছে। তখন আবার টেস্ট কেস এক্সিকিউশনের সময় আবার কেন আবার এগুলো দরকার? তখন তার এগুলো দরকার নাই, তখন তো এক্সিকিউশন চলে আমরা গেছে। রিপোর্ট আসলে দুই ভাবে সামারি রিপোর্ট করা হয়। ওই যে আমাদের মাসুদা বন্নি খান যেটা বললেন যে একটা হলো এক্সেল সে সরাসরি রিপোর্ট করে, আমরা বিশেষ করে আগাতিন প্রজেক্টে রিপোর্ট করি হলো কনফ্লুয়েন্স পেজে। সামারি রিপোর্টটা এক্সেলে যায় না, কনফ্লুয়েন্স পেজে যায়। আচ্ছা, সো কনফ্লুয়েন্স পেজে আমাদের উপরে যে টেবিলটা থাকে, বেসিক্যালি সেখানেই আমাদের কতগুলো টেস্ট কেস বা টেস্ট অবজেক্টিভ কি স্লো পাস ফেল সবকিছুই থাকে। তার নিচেই আমাদের একটা লিংক দেওয়া থাকে, যে টেস্ট কেসের লিংকটা দেওয়া থাকে, যে এখানে গেলে আপনি ডিটেইলস টেস্ট কেসটা পাবেন। এক্স্যাক্টলি, ওইটা তো লিংক দেওয়াটা তো আসলে রিপোর্ট না। লিংক দেওয়া মানে হচ্ছে ডিল ডাউন করে ওখানে যাওয়ার জন্য। এবং আমাদের বিজিআইটিতে হায়ার ম্যানেজমেন্ট যখন ওই পেজটা দেখে, ওনারা নরমালি ওইটা চায় আর কি, যে আমাদের ক্লিক করে। হ্যাঁ, ওটা ওনারা এক্সপেক্ট করে যে এখানে একটা লিংক থাকবে, ওইখানে গেলে যাতে আমাকে যেন আলাদা টেস্ট কেসটা কই আছে এটা যেন খুঁজতে না হয়, মানে ওই পেজে থাকলেই যেন আমি বুঝতে পারি যে এই টেস্ট কেসগুলো কোথায় আছে। এক্স্যাক্টলি, মানে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটার সাথে যদি লিংক থাকতো তাহলে তো হচ্ছে সব থেকে ইফেক্টিভ হয়। কারণ হচ্ছে যে আমি যে ডাটাটা পেলাম, আমি তো জানতে চাই এই টোটালটা কত হলো, ব্রেকডাউন দাও, মানে কি? তো ব্রেকডাউনটা চাই কেন আমরা? ব্রেকডাউনটা চাই এই কারণে যে আমি জাস্টিফিকেশনের জন্য, যে আমাকে এই ডাটাটা দিল ড্যাশবোর্ডে, এই ডাটা ঠিক আছে তো, সেটা চেক করার জন্য। আর যদি মনে করেন যে কোন সিস্টেম থেকে অটোমেটিক আসতেছে, তাহলে আর আপনাকে জিজ্ঞাসা করবে না, কারণ এটা পরীক্ষিত, বেঞ্চমার্ক হয়ে গেছে। যেমন আমি ক্যালকুলেটরে আপনি বড় একটা ক্যালকুলেশন করলেন, রেজাল্ট দিল, আপনি কি ডিটেল জানতে চান না, কারণ আপনি জানেন, ওই কনফিডেন্স হয়ে গেছে ক্যালকুলেটরের প্রতি, যে ক্যালকুলেটর যা লেখছে বা যে রেজাল্টটা দিছে এটা পারফেক্ট। দিস ইজ কল্ড বেঞ্চমার্ক। ওই যে আমরা টেস্ট ওরাকেলে পড়ছিলাম না, বেঞ্চমার্ক, ওটা। এখন ডিটেলে যাওয়ার জন্য আপনাকে কার্যকারণ খোঁজার জন্য আপনাকে লাগতেই পারে। তো সেটা হচ্ছে সামারির একটা এক্সটেনশন। ওটা দেওয়াটা আসলে স্ট্যাটাস রিপোর্টের জন্য প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে আমাদের জন্য। আচ্ছা, এরপর আসে আমরা টেস্ট কন্ট্রোল। আরেকটা কোশ্চেন আছে এখানে, এই যে মানে আপনি অলরেডি বলেছেন যে মানে আমরা অটোমেশন বলতে শুধু ফাংশনাল টেস্ট কেস অটোমেশন বুঝি না, আমাদের রিপোর্টিং অটোমেশন সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের কি এখন কোনো এরকম কোনো টুলস আছে যে ওপেন সোর্স বা ফ্রি টুলস যেটা এই সামারি রিপোর্টটা অটোমেশন করতে পারে? এটা হচ্ছে আপনার ইউএফটির ভিতরে থাকতে পারে, ওপেন সোর্সের মধ্যে আসলে পাওয়া মুশকিল। কারণ ওপেন সোর্স হচ্ছে কি এক একটা টুলস নিয়ে তারা কাজ করছে। মনে করেন ডিফেক্ট ম্যানেজমেন্টের জন্য আপনি কি টুল ইউজ করবেন? অনেক হয়তো আপনারা কোনটা ইউজ করেন? জিরার সাথে যদি অন্য মানে এই সামারি যদি একটা রিপোর্টিং এর ব্যাপার থাকতো, তাহলে হয়তো। এখন যদি মনে করেন জিরার সাথে আপনি আর একটা টুল পাইছেন, যেটা হচ্ছে এই স্ট্যাটাস রিপোর্টের জন্য ভালো, যেটাতে হচ্ছে আপনি হয়তো
ইয়েতে দিতে পাচ্ছেন, কি বলে টেস্ট কেস অটো মানে ডেটাবেস রাখতে পাচ্ছেন, আর একটাতে রাখতে পাচ্ছেন হয়তো আপনি রিকোয়ারমেন্টস এর ডেটাবেস। হ্যাঁ, তো এই সবগুলো মিলে যদি কম্বাইন করা যেত তাহলে আপনি পাইতেন অনেক ডাটা। স্যার এটা তো আরো যদি রুটে যাই আমরা এইভাবেও তো বলা যায় যে হচ্ছে হলো আমরা যে গুগল শিটে যে হলো কি করি রিপোর্ট রাখি, ঠিক আছে, সাপোজ গুগল শিটে আমার 2টা শিট আছে, আমার 2টা রিসোর্স আছে, তারা কনকারেন্টলি আপনার ওই 2 শিটে এক্সিকিউশন করতেছে, টেস্ট কেস ফেল আপডেট মানে ফেল পাস এগুলা স্ট্যাটাস আপডেট করতেছে, কোন মডিউলে করতেছে এগুলো ইনফরমেশন তাদের মতো আপডেট করতেছে। আরেকটা পেজের ভিতরে একটা সামারি রাখা হইলো যেটার ভিতরে আপনার কনকারেন্টলি রান টাইম রিপোর্ট গুলো আসতেছে, ঠিক আছে। এটা তো পুরোটাই ফুললি তো অটোমেটেড হয়ে গেল ব্যাপারটা, তাই না? হ্যাঁ সেটাই। আমার যতগুলো রিসোর্সই হোক তারা ক্লাউডে গুগল শিটে তারা তাদের মতো আপলোড করে যেতেছে, আর এদিকে হলো সামারিতে বসে বসে ম্যানেজার দেখতেছে যে ওকে ওকে কয়টা আজকে এক্সিকিউশন নিল, শেষ, ডান। বেশিরভাগ টেস্টিং কোম্পানি এইভাবেই আসলে, হ্যাঁ এইভাবেই টেস্টিং কোম্পানি এক্সেল ব্যবহার করে, খুব কম টেস্টিং কোম্পানি ইউএফটি ব্যবহার করে। আর ইউএফটি তে এই সমস্ত জিনিসগুলো আছে এবং ইউএফটির দাম বেশি, এই জন্য হয়তো কেউ কিনে না। কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো আসলে ইউএফটি ইউজ করে এই জন্য, যাতে করে এই জিনিসের আর ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কোনো হ্যাসেল নাই আর। আর আমরা শুধুমাত্র টেস্টের ডিফেক্ট রিপোর্ট গুলা দিয়ে যদি আমরা নিজেরা এক্সেল বানাইতে চাই সেটা দিয়েও সম্ভব, বাট তারপরেও হচ্ছে একেবারে কোড বেস থেকে উঠে আসা যায় না। হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল অটোমেশন যদি করতাম তাহলে মানে সফটওয়্যার তৈরি করি আমরা অন্য কারো অটোমেশনের জন্য, আর আমরা টোটাল প্রসেসটাকে নিজের অটোমেশন, ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং অটোমেশন, এটা করতে পারলে ভালো হতো। তো এরকম টুলস যদি না থাকে তাহলে এক্সেল দিয়ে করব আমরা। আচ্ছা, এখন রিপোর্টিং ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস অন ইওর কালচার। যে আমার প্রজেক্টের যে শুরু থেকে আমরা একটা সেট করে নেব যে রিপোর্টিং ফ্রিকোয়েন্সিটা কতদিন পর পর, এটা কি মান্থলি নাকি 2 সপ্তাহ পর পর, না কিসের উপর ভিত্তি করে আপনি স্ট্যাটাস রিপোর্ট দেখতে চান, হ্যাঁ, নাকি প্রতিদিন দেখতে চান বা উইকলি। এটা ডিপেন্ড করে, যত ফ্রিকোয়েন্টলি দেখতে যাবেন তত ইনহিউম্যান হয়ে যাবে, মানে হচ্ছে মানুষ পারবে না। আর যত একটু দেরি করে দেবেন তত হয়তো মানুষ পারতে পারে। তো এটা তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দেন, মানে হচ্ছে তাড়াতাড়ি করে দেন, তাহলে হচ্ছে অটোমেশন লাগবে, আদারওয়াইজ রিপোর্ট করা যায় না। দ্য ক্রিটিক্যাল ফেজ অফ দ্য টেস্ট এক্সিকিউশন রিকোয়ার্স শর্ট সাইকেল। তার মানে আমরা কোন কাজের জন্য শর্ট সাইকেল করব, কোন কাজের জন্য লং সাইকেল করব, সেটাও আপনার ডিপেন্ড করছে আসলে। ইভেন ডেইলি করা যায়। তো টেস্ট ক্লোজার রিপোর্ট দ্যাট এন্ড অফ দ্য প্রজেক্ট, এবং টেস্ট ক্লোজার রিপোর্টটা স্ট্যাটাস রিপোর্টের অনেকগুলো ভাগ আছে। একটা যে রেগুলার রিপোর্ট, আর একটা হচ্ছে ধরেন একটা মডিউল শেষে একটা রিপোর্ট টোটালটার, একটা হচ্ছে টোটাল প্রজেক্ট শেষ করার পরে এক্সিট রিপোর্ট যেটা আমি করতে পারি, সেটা হচ্ছে আমার ক্লোজার রিপোর্ট। দেন ইভ্যালুয়েশন অফ টেস্ট রিপোর্টিং, কিভাবে ইভ্যালুয়েট করা হবে? ইন প্রোগ্রেস, মেড অ্যাপ্রোপ্রিয়েট, যদি এটা হয় ইন প্রোগ্রেস তাহলে কি এটা চলে আপনাদের, নাকি টেস্ট এক্সিকিউশন এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট, আর অ্যাক্টিভিটিস ইন লাইন উইথ দ্য টেস্ট গোল, আর দ্য টেস্ট গোল বিং রিচড। কতগুলা দৃষ্টিকোণ থেকে আমরা ইভ্যালুয়েশন করব রিপোর্টকে, যে প্রোগ্রেসটা কি ঠিক মতো চলছে, এই রিপোর্ট দেখলে বোঝা যায়। তার মানে হচ্ছে ওই যে ট্রাফিক লাইট, তারপরে হচ্ছে কতটা এফিশিয়েন্টলি চলতেছে আমার বা ইফেক্টিভলি এই টেস্ট এক্সিকিউশনটা, এবং আমাদের যে গোল আছে যে প্রজেক্টে, সেই গোলটা কত দূর পর্যন্ত আমরা রিচ করতে পারলাম। হাউ হাই দ্য লেভেল অফ কনফিডেন্স অফ দ্য সফটওয়্যার বেসড অন দ্য কারেন্ট টেস্ট প্রোগ্রেস, এটার উপরে আলটিমেটলি হচ্ছে কাস্টমারের কনফিডেন্স ডিফাইন করা যায়। তো কাস্টমারের কনফিডেন্স হচ্ছে কখন তৈরি হয়, যখন আপনি দেখবেন যে আপনার সবকিছু কন্ট্রোল করতে করতে যাচ্ছেন, আপনি কাস্টমার দেখে বলবেন না এইভাবে যদি কাউকে কন্ট্রোল করা যায় তাহলে নিশ্চয় কোয়ালিটি সফটওয়্যার তৈরি হবে। যেমন আমরা বলি যে যদি আপনি কি বলে ওই ইয়েতে দেন,
কি বলে ওটাকে, ক্যাডেট কলেজে ভর্তি করতে পারেন ছেলেকে, তাহলে হচ্ছে যে আপনার আর চিন্তা করা লাগবে না, ও ফরম্যাট হয়ে বের হয়ে আসবে, তাই না? সো এটা হচ্ছে কনফিডেন্স, জি আর স্যার, কিছু না। প্রসেসে, এরকমই ভাবা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রসেসের কনফিডেন্স। কাস্টমার যখন কনফিডেন্ট হয় কোনো একটা, তখন সেটাকে ব্র্যান্ড বলা হয়। যেমন আমরা ছোটবেলা থেকে দেখতাম, ও আচ্ছা বাটা, বাটা মানে হচ্ছে অক্ষয়, নষ্ট হবে না, ছিঁড়বে না, পা বড় হয়ে যাবে কিন্তু জুতা জুতা ছিঁড়বে না। এই ধরনের একটা কনসেপ্ট ছিল এক সময় বাটা। ডেলিকেট স্যার, লাইফে যতগুলা পড়ছি কোনোটাও শিখতে পারি নাই। আমার পরে আমার ছোট বোন পড়তো, তাও শিখতে পারতো না। যাক তাহলে ভালো, বেলি তো বাটা আগের মতো নয়, বাটা এখন ছেড়ে। বাটা স্যার এখন ফাটা হয়ে গেছে। জাস্ট এ মিনিট, একটা ফোন আসছে, ইম্পর্টেন্ট মনে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কুরবানি ঢাকাতে। ঢাকাতে কি হাট বসা শুরু হয়েছে? দুই একটা জায়গায় তো নিউজ পেয়েছিলাম তানভীর ভাই, বুঝছেন ভাইয়া, দু একটা জায়গায় বসছে, এই আপনার নতুন বাজার ভাটারা এদিকের, এই শুনছি, আপডেট পাইছি, এদিকে বসছে। কি তান্ত্রিক ভাই, আপনার বাসার পাশেই তো কয়েক জায়গায় বসছে, আফতাবনগরে বসছে, হ্যাঁ, মেলাদিয়ায় বসছে। ওইটা বললাম, ভাটারা, আফতাবনগর, তারপরে হচ্ছে 100 ফিটের ওইখানে নিয়ে যেটা কি হয় আমাদের অফিসের ওইদিকে, ওইটাও বসছে। না, আমি তো এলিফ্যান্ট রোডে থাকি, আমার আশেপাশে ধানমন্ডি থেকে ও তাহলে আপনারা এই যে ইয়াতে মসজিদে কে থাকে আর কি, আপনাদের মিরাজ ভাই। ও আচ্ছা আচ্ছা, মিরাজ ভাই, আমাদের এরিয়াতে কোনো হাট নাই। আপনাদের এখানে হাতি উঠবে, গরু উঠবে। আমাদের হাতি উঠবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট উঠবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক বছর প্রত্যেক দিনই হাতি উঠে, ঠিক আছে। সবচেয়ে ভালো হচ্ছে আফতাবনগর, মানে আমি যে কটা অভিজ্ঞতা, কিন্তু লাস্টের দিনে খুব রিস্ক হয়ে যায়, ওই যে ইয়া থাকে না, গরু থাকে ওই না, জায়গাটা তো এটা একটা হাটের জায়গা আর syndicate কি, করে, আফতাবনগর, মেলাদিয়া, তারপর হচ্ছে ইয়াতে ওই ইয়ার দিকে ওঠে না আর কি, হ্যাঁ বাসাপুর সাইডে একটা ওঠে না, হ্যাঁ বাসাপুর ওই সাইডে কোথাও যেন ওঠে না একটা, হ্যাঁ বাসাপুর, কমলাপুর ইয়ে সামনে ব্যাক করছে। ওকে, ও ড্যাফোডিল ফোন করছিল, তো আপনাদের কি বলে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে তো টেস্টিং এর, ওই জন্য। এনিওয়ে, তাহলে আমরা ছিলাম হচ্ছে রিপোর্টিং। আচ্ছা, কেউ কিছু বলছিলেন এখানে, আমি ঠিক মনে করতে পারছি না। না না, কনফিডেন্স যেটা, তো কনফিডেন্স অ্যাকচুয়ালি তখন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায়। যদি কোনো যেমন আস্তে আস্তে বেঞ্চমার্ক হয়ে যেতে পারে কনফিডেন্স, এই অবস্থা। যেমন ক্যালকুলেটরের প্রতি কনফিডেন্স কি কারো কোনো মানুষের কি কম আছে? নাই, এই জন্য বেঞ্চমার্ক বলা হয়। হ্যাঁ আছে, কিরকম, যারা সায়েন্টিফিক ক্যালকুলেশন করতে যায় তখন দেখা যায় ফ্র্যাকশন কাভার করে না, হতে পারে তাদের জন্য। যারা স্পেসে কোনো কিছু করতে চাচ্ছে বা হাইলি মনে করেন যে সুপার কম্পিউটার লাগে, যাদের সুপার কম্পিউটার নর্মাল কম্পিউটারের মধ্যে পার্থক্য জানেন কেউ? জানি না। আচ্ছা, সুপার কম্পিউটারের পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে ওই ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন। ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন কম্পিউটারের জন্য অনেক বেশি জটিল। মানে ইন্টিজার নাম্বার ক্যালকুলেশন করা সহজ, কিন্তু যখনই দশমিকের পরে যায় তখন ক্যালকুলেশন করা অত্যন্ত জটিল হয়ে যায়, এবং যতটা ফ্র্যাকশন বাড়বে তত জটিলতা বাড়ে।
এই জন্য দেখবেন যে অনেক সময় আমাদের বলা যায় ম্যাথ কো প্রসেসর কত, মানে প্রসেসরের জন্য আবার ওই যে কো প্রসেসর বলে না, কো প্রসেসর মানে হচ্ছে ওই ফ্র্যাকশন পয়েন্ট ক্যালকুলেশনের জন্য এক্সট্রা প্রসেসর লাগে। তো আমি যদি এরকম করি যে দশমিকের পরে 2 লাখ ডিজিট পর্যন্ত, দশমিকের পরে 2 লাখ পর্যন্ত যদি ক্যালকুলেশন করা লাগে, আমাদের এসব কম্পিউটার একটাও টিকবে না। তো সেটার জন্য ওইরকম হাই কনফিগার্ড ক্যালকুলেশনের জন্য সুপার কম্পিউটার লাগে, আসলে অনেক প্রসেসর লাগে। স্যার এখন পর্যন্ত তো পায়ের হলো পরে পায়ের দশমিকের পরে 60 ঘর পর্যন্ত মানে বার করতে পারছে একটা সুপার কম্পিউটার, এখনো চলতেছে, এখনো স্টিল গোয়িং, স্টিল অনগোয়িং। এবং পায়ের ব্যাপারটা না, আমি প্রথম দিকে যখন শুনছি তখন আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে এটা কেন হবে, মানে এটা খুব সহজ তো, পরের নাম্বারটা কত হবে, পরের নাম্বারটা কত হবে। জানেন পায়ের যে আবিষ্কার করছে যে উনি, যে ম্যাথের যে সম্ভবত কি উপাধি পাইছিল উনি, তো উনি শেষ পর্যন্ত পাগল হয়ে গেছিল। পাগল হয়ে উনি নিজেকে ঘরে বন্দি করে পায়ের ক্যালকুলেশন করতে 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 একসময় পারছিল না, তখন ওই যে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটা করছে, ওয়াল ফুটা করেন না পেরেক ঢুকানোর জন্য, ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করছে, সে যে মারা গেছে। পাই শেষ হবে না কোনোদিনই আসলে, ওইটা তো না পাই তো শেষ হবে না, হ্যাঁ, কিন্তু কেন এর পিছনে দৌড়াচ্ছে, কেন? প্রিসাইজ করার জন্য, আরো প্রিসাইজ, মোর প্রিসাইজ, মোর প্রিসাইজ। আচ্ছা, দেন টেস্ট কন্ট্রোল, তার মানে মনিটরিং এর ব্যাপারটা ক্লিয়ার তো সবার কাছে, যে মনিটরিং মানে হচ্ছে স্ট্যাটাসটা দেখা, যে কি চলতেছে কারেন্টলি, সেইগুলা দেখার জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমরা দেখতে পারি, রেগুলার ফ্রিকোয়েন্সিতে দেখতে পারি যেগুলা হচ্ছে খুবই ইন্টেন্সিভ রিস্কি এরিয়াগুলা, তারপরে হচ্ছে হয়তো ফোর্টনাইটলি দেখতে পারি যেটা হচ্ছে আমার অ্যাজাইলের মতো করে, কোনোটা হয়তো লাস্টে দেখতে পারি যেটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন রিপোর্টের জন্য, এরকম বিভিন্ন ধরনের স্ট্যাটাস রিপোর্ট দেখতে পারি। আমি বিভিন্ন মিটারের দিকে তাকিয়ে দেখতে পারি, শুধুমাত্র স্পেসিফিক্যালি যে ওই যে হামিদ ভাই যেটা বললো যে কোনো একটা টেস্ট কেসের ভিতরে ড্রিল ডাউন করে দেখতে পাওয়া, এটাও একটা স্ট্যাটাস রিপোর্ট, বাট দিস ইজ নট দ্য সামারি, এটা হচ্ছে আমার ডিটেলে আরো দেখার জন্য, বাট স্ট্যাটাস রিপোর্ট তারপরে স্ট্যাটাস রিপোর্টের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রোল করব আমরা কি করে, যদি কোনো কারণে ডেভিয়েশন হয় তাহলে কন্ট্রোলের একটা অ্যাকশন, মানে অ্যাকশন পারফর্ম করা লাগবে, কন্ট্রোল অ্যাকশনস। সো টেস্ট কন্ট্রোলিং is the management task, and the test manager belongs to the leading squad of the project. Then correcting measures as response to deviation from the plan. তাহলে আমরা কি কি করব যদি ডেভিয়েশন দেখতে পাই? ডেভিয়েশন কি হতে পারে? পজিটিভ ডেভিয়েশন হতে পারে, নেগেটিভ ডেভিয়েশন হতে পারে। যেমন আমি পিছিয়ে পড়েছি, এটা যে নেগেটিভ ডেভিয়েশন, আমি এগিয়ে গেছি, এটা যে পজিটিভ ডেভিয়েশন, বাট দুটাই ডেভিয়েশন। সো যে কোনো ডেভিয়েশন হলেও আমি আসল জায়গায় নিয়ে আসবো, এত তাড়াতাড়ি তাড়াহুড়া করা দরকার নাই, কোয়ালিটি হ্যাম্পার হবে তাহলে। সো টেস্ট কন্ট্রোলিং incorporates all measures that undertaken during testing. তার মানে যখন আমি কন্ট্রোল করতে যাব তখন কি কি কাজ করা যেতে পারে? It's called adjust the planned activities and where needed, initiating a new planning cycle of the test project plan. তার মানে কি যখনই ডেভিয়েশন হচ্ছে তার মানে আমি কারেক্ট কিছু করার জন্য কিছু অ্যাকশন যদি নিতে যাই, সেটাই হচ্ছে আসলে নেক্সট সাইকেলের প্ল্যানের উপরে আমরা এফেক্ট করি, নেক্সট সাইকেল প্ল্যানটাই ওইভাবে পরিবর্তন হয়, যে ডেভিয়েশনের উপর ভিত্তি করে আমি যে কারেকশন যে প্ল্যানটা করলাম সেটাই হচ্ছে আমার সাইকেল প্ল্যান। Test closure evaluations. The test exit criteria also recorded with the test progress matrix, and test exit criteria that were reached are documented in the test report for approval. আচ্ছা, আমরা দেখি এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে কারেক্টিং মেজার্স গুলা কি কি হতে পারে।
প্রোভাইড মোর রিসোর্সেস, একটা কারেকশন হতে পারে যে আমি ডেভিয়েশন হয়েছে, স্লো হয়ে গেছে কাজ, তাড়াতাড়ি নেওয়ার জন্য আরো শক্তি দরকার, তাহলে আমিও অন্য রিসোর্স লাগাবো। হতে পারে হিউম্যান রিসোর্স, হতে পারে টুলস, হ্যাঁ, হতে পারে বাজেট, যেটা লাগবে সেটা আমরা করতে পারি। বাট চিন্তা থাকতে হবে যে ওভারঅল যে টাইম এবং কস্ট এটা যেন বেশি ডেভিয়েশন না হয়ে যায়, কারণ ওইটা বাড়ানো যাবে না। এরপর কি হতে পারে, রিডিউস দ্য ওয়ার্ক এফোর্ট। হ্যাঁ, যে আমি যদি ওয়ার্ক এফোর্ট বাড়াই, এই কি বলে রিডিউস করি ওয়ার্ক এফোর্টটা, যেমন কিছু টেস্ট কেস আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার টেস্ট করা লাগলো না, সময় বেঁচে গেল। এটা হতে পারে, যেমন কসমেটিক্স টেস্ট গুলা আমি অ্যাভয়েড করে গেলাম, রিস্কি না। হয়তো ফন্টের কালার চেঞ্জ করার কথা, ওইটু স্পেসিফিকেশন হয় নাই, ওইটা টেস্ট করতে যাব না আমি। তো ওই টেস্ট করতে গিয়ে ও যে এফোর্টটা লাগতো সেই এফোর্টটা আমি রিডিউস করলাম। তারপরে সিম্পলিফাই দ্য কমপ্লেক্স টেস্ট অবজেক্টস অর omit or test the selected objects, আমি বাদ দিতে পারি কিছু। ওই সিম্পলিসিটি বলছিলাম না গতদিন একটা টার্ম বলেছিলাম যে সিম্পলিসিটি, ডেফিনেশন অফ সিম্পলিসিটি। জি স্যার বলেছিলেন। হ্যাঁ, তো ওইটাই ইম্পর্টেন্ট। আপনাদের লাইফের যে কোনো জায়গায় যদি সিম্পল করতে চান লাইফকে, তাহলে ইউ হ্যাভ টু এলিমিনেট or you have to reduce the actions or the work not to be done, সেটা আপনাকে বাদ দেওয়াটা শিখতে হবে। তাহলে দেখবেন যে আপনি খুব সহজ সরল সাদাসিধা মানুষ হতে পারবেন এবং ইফেক্টিভ হতে পারবেন। আমরা আসলে অনেক দায়িত্ব নিয়ে কোনোটাই পারি না, আচ্ছা, বা কোয়ালিটি দিতে পারি না ওগুলার ক্ষেত্রে। তো আমরা রিডিউস করতে পারলাম ওয়ার্ক এফোর্টকে কিভাবে, লিভ আউট দ্য ভেরিয়েশনস অফ টেস্ট কেসেস আমরা বাদ দিতে পারি, সিম্পলিফাই করতে পারি কোনো কমপ্লেক্স সিচুয়েশনকে। কমপ্লেক্স সিচুয়েশনকে সিম্পলিফাই করার জন্য আমরা সাইক্লোমেট্রিক নাম্বার ইউজ করতে পারি এখানে, যে তুমি কাজগুলোকে একটু সহজ করে ফেলো। রিডিউস দ্য অ্যামাউন্ট অফ টেস্ট ডেটা, যে টেস্ট ডাটা সেটা আমি কমিয়ে দিতে পারি যাতে করে টেস্ট করতে তাড়াতাড়ি হয়। আমি বিলিয়নস অফ ডাটাবেজে ভরে রাখছি, এরপরে টেস্ট করতে গিয়ে প্রতিটা টেস্টের ক্ষেত্রেই দেখা যায় যে একটু সময় বেশি লাগছে। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে না, 10% ডাটা কমিয়ে দাও বা 50% ডাটা কমিয়ে দাও, তাহলে স্পিড আপ হবে, ওয়েট করা লাগবে না। So test controlling measures are reported to inform the project management, the customer about the change risk for the product development. So আমাদের এই টেস্ট রিপোর্টের যে কন্ট্রোলিং মেজার যেটা নিলাম, সেটা তো অবশ্যই আমাকে আমার সিনিয়রকে জানাতে হবে, প্রজেক্ট ম্যানেজার যে তাকে জানাতে হবে যে এই প্রজেক্টের তো আমার যে সাইকেল প্ল্যানটা আমি চেঞ্জ করেছি এই কন্ট্রোল অ্যাকশনের জন্য, সেটার জন্য প্রোডাক্টের ডেভেলপমেন্টে যদি কোনো রিস্ক হয়, ডেভেলপমেন্টের উপর কোনো রিস্ক থাকতে পারে, চেঞ্জ আসতে পারে, সেটা জানতে হবে সবার। Then any question? No question. Okay. Then আমরা কনফিগারেশন ম্যানেজমেন্টে যাই। এই টার্মটা আপনারা সবাই শুনেছেন, কনফিগারেশন ম্যানেজমেন্ট। কেউ শুনেছেন না এরকম কি আছেন? কনফিগারেশন ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? শুনেছেন তার মানে? ওকে, আমরা যাই। কনফিগারেশন ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি ফর দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমি শুধু টেস্টিং এর জন্য না, হোল লাইফ সাইকেলের জন্য কনফিগারেশন ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি। কেন জরুরি দেখেন, the large amount of data, information, results or artifacts are produced during software development. হিউজ পরিমাণ জিনিস তৈরি হতে থাকে। আসলে প্রোডাক্ট একটা তৈরি হয় যতটুকু,
তার থেকে এত বেশি জিনিস তৈরি হতে থাকে। এই জিনিসগুলাকে আসলে ম্যানেজ করে নিয়ে এসে যখন আপনি কাজ করতে যাবেন, তার জন্য কনফিগারেশন ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। যেমন রিকোয়ারমেন্টস তৈরি হয়, স্পেসিফিকেশন, বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন তৈরি হয়, সিস্টেমের ডিজাইন ডকুমেন্ট তৈরি হয়, হ্যাঁ, কোড তৈরি হয়, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট তৈরি হয়, ইন্টিগ্রেটেড মডিউল তৈরি হয়, কমপ্লিট সিস্টেম তৈরি হয়। আর লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্ট থাকে এর সাথে, ডেভেলপার থাকে, টেস্টার থাকে, কাস্টমার থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে ম্যানেজমেন্ট থাকে, বহুজন থাকে একসাথে, with different roles working on a variety of system components. হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা দেখে জিনিসটাকে। So configuration management is responsible for the explicit naming of all artifacts and their administration, for their administration. আসল কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। কিরকম একটা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, কোড অ্যাডমিনিস্ট্রেশন, ডকুমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে কোয়ালিটি অ্যাডমিনিস্ট্রেশন, রিলিজ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, তারপরে রিপোজিটরি অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছুর জন্যই আমার আসলে কনফিগারেশন ম্যানেজমেন্ট লাগবে। বা ব্রডলি 4টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে যেটা বলেছে, সাকসেসিভ ভার্সন নাম্বারস আর অ্যাসাইনড, কিসের জন্য? যাতে করে কন্ট্রোল করতে পারি। ভার্সন নাম্বার যদি আমি সোর্স করে না থাকে বা মডিউলে না থাকে, তাহলে আমি আসলে ভুল করে ফেলতে পারি। দেখবেন যে লবণের পরিবর্তে চিনি দিয়ে দিয়েছেন, যদি লেভেল লাগানো না থাকে। কিচেনে মনে থাকে চিনির বয়মও যেমন দেখতে, লবণের বয়মও অমন দেখতে। তো আপনি মনে করেন যে দিয়ে দিলেন পায়েস বানানোর সময় 1 হাতা লবণ চিনি মনে করে। তো ওই জন্য অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের নেমিং কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ, সাকসেসিভ ভার্সন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, ক্লিয়ারেন্স ফর ফার্দার ডেভেলপমেন্ট ইজ রেকর্ডেড, থাকতে হবে। ওল্ড ভার্সনস আর সেভড ফর ফিউচার কন্ট্রোল, এক্সেস অফ দ্য আর্টিফ্যাক্টস আর রেকর্ডেড, যে কে কতটুকু পরিমাণ এক্সেস পাবে আর্টিফ্যাক্টসে, যে যেমন খুশি কাজ করলেই হবে না। স্যার আমরা যে কনফারেন্সে কাজ করি, এইটাই তো কনফিগারেশন ম্যানেজমেন্টের একটা জিনিস, তাই না? কনফিগারেশন ম্যানেজমেন্টের টুলস হিসেবে কনফ্লুয়েন্স এখন, হ্যাঁ, বেস্ট টুলস, জিরা টিরা সবই ওর ভিতর আছে। আসলে এই টার্মগুলো শুনলে আপনারা বুঝে ফেলবেন। যেমন ধরেন, আমি জাস্ট পরের স্লাইডে আছে সম্ভবত, এই যে এখানে চেঞ্জ ম্যানেজমেন্ট, বিল্ড ম্যানেজমেন্ট, রিলিজ ম্যানেজমেন্ট, ভার্সন ম্যানেজমেন্ট, এটাকেই 4টা ব্রডার সেন্সে কনফিগারেশন ম্যানেজমেন্ট করা হয়েছে। So configuration management has a supporting role within the project. Actually, supporting role. এই কনফিগারেশন ম্যানেজমেন্ট সব থেকে টেস্টিং এর কোন জায়গাটায় বেশি হেল্প করে বলেন তো, মনে হয় আপনাদের? টেস্টিং এর কোন জায়গাটায়? আমি টেস্টিং কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলোর ভিতরে কোনটাতে বেশি কার্যকরী? স্যার অটোমেশন টেস্টের সময় যে কনফিগারেশন গুলো করা লাগে, ওটা তো হচ্ছে ধরেন ওই কনফিগারেশন হচ্ছে আমার অটোমেশনের জন্য শুধু, কিন্তু ওভারঅল টেস্টিং এর জন্য কনফিগারেশন ম্যানেজমেন্টের ব্যাপারটা টেস্ট অ্যাট্রিবিউটস এর কোন অ্যাট্রিবিউটটাকে বেশি প্রভাব বিস্তার করে? বাগ ট্র্যাকিং, কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে নাম বলেন। ও আচ্ছা, কোয়ালিটি অ্যাট্রিবিউটস, আচ্ছা অ্যাট্রিবিউটস, আইজাক আর পারফিউম না পড়ছিলাম। মেইনটেনেবিলিটি, রাইট, এক্স্যাক্টলি। তো মেইনটেনেবিলিটি টেস্টিং যদি আপনি পেতে হয়, যে আপনাকে যদি কোনো কাস্টমার যদি বলে মেইনটেনেবিলিটি টেস্টিং আমার লাগবে, কোয়ালিটি অ্যাট্রিবিউটটা এনশিওর করা লাগবে, কনফিগারেশন ম্যানেজমেন্ট ছাড়া কোনো আর রাস্তা নাই আর। রাইট। So all changes have to recorded at a common place. এক জায়গায় থাকা লাগবে, ছড়িয়ে ছিটিয়ে থাকা লাগবে না। আমাদের দেখবেন যে নিজেকে গুছানোর জন্য দেখবেন যে সারা জীবনে আপনি নিজেকে গুছাতে পারেন না। সেটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আপনার ডেস্কটপ, খুব ভালো এক্সাম্পল হচ্ছে আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক, তাই না? এর মূল কারণ হচ্ছে, স্যার যারা এগুলো গুছাইতে পারে তার মানে কি তারা নিজেকে গুছাইতে পারে? অনেকটা পারবে। আপনি চেষ্টা করেন তো যে
আপনার হার্ড ডিস্ক কোনো ডুপ্লিকেট ফাইল থাকবে না, রিডান্ডেন্ট কোনো ফাইল থাকবে না। ইম্পসিবল স্যার। 1 মাস সময় দেবো, 1 মাস। রিডান্ডেন্ট ফাইল নাকি হচ্ছে যে সবকিছু মানে অর্গানাইজ ওয়েতে আছে কিনা, যে আমার না স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি একটু সহজ হয়ে করে দিই বুনি। ব্যাপারটা এরকম যে মনে করেন আপনি মাসের 1 তারিখে একটা ডকুমেন্ট সেভ করছেন, ঠিক আছে? তো আপনি দেখবেন আপনি ভুলে গেছেন, অনেক ক্ষেত্রে ভুলে যায় মানুষ, ঠিক আছে? মাসের 15 তারিখে যে একই ডকুমেন্ট আপনি আরেকবার সেভ করবেন, আবার মাসের 25 তারিখে যে একই ডকুমেন্ট ওটা যদি আমি নির্দিষ্ট জায়গায় লেভেলাইজ করে রেখে থাকি তাহলে তো ভুলার কথা না। আবার অন্য ফোল্ডার। এই জন্য তো বলছি যে আপনার কম্পিউটারে যদি ডুপ্লিকেট ফাইল থাকে তার মানে ইউ আর নট অর্গানাইজড। খুবই টাফ এটা। তাহলে এই ওয়েতে হচ্ছে কিছুটা অর্গানাইজ আমি, কারণ হচ্ছে আমি যখনই কোনো একটা ফাইল সেভ করি যেটা সেভ করা দরকার সেটা সবসময়ই এমন একটা ফোল্ডারে সেভ করি যেটা আসলে নামটা দেখলে আমি বুঝবো যে এইখানে আমি ওই ফোল্ডার ওই ফাইলগুলো রাখতেছি। না বন্নি, এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি ওই একই ফাইল বিভিন্ন পারপাস ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এটা কোনোভাবে পসিবল না। মাথায় থাকে, যেমন আমি বর্তমান প্রজেক্টের কথাই বলি যে আমি হচ্ছে ইনস্টলার নামে একটা ফোল্ডার আছে যেখানে আমি ইনস্টলার সেভ করতেছি, ওইখানে আমার ইনস্টলার গুলো থাকতেছে। দেন আমি ওই ইনস্টলারের এগেইনস্টে যে এক্সিকিউশন ফাইল করতেছি একটা এক্সিকিউশন ফোল্ডার বানাচ্ছি যেখানে এক্সিকিউশন ফাইলগুলো থাকতেছে। দেন ওই এক্সিকিউশন করার জন্য আমি যেগুলা টেস্ট ডাটা ইউজ করতেছি বা টেস্ট ডাটা বানাচ্ছি সেগুলো টেস্ট ডাটা ফোল্ডারে। আবার আমি এটাও করি মাঝে মাঝে যে আজকের জন্য যে ডাটা বানাইছি একটা ফোল্ডারের নাম থাকে যে আজকের ডেট, এই ডেটের টেস্ট ডাটার ভিতরে আরেকটা ফোল্ডার থাকে যে ফোল্ডারে আজকের ডেট দেয়া থাকে। ডুপ্লিকেট হয়ে গেল, কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল না, ডুপ্লিকেট হয়ে গেল। আর প্লাস আবার আরেকটা ব্যাপার আছে, আপনি যখন ভার্সন চেঞ্জ করতেছেন একটা ডকুমেন্টের, মনে করেন আপনি একটা হলো মানে আপনি একটা টেস্ট ভিউ পয়েন্ট বানাবেন ডকুমেন্ট, কথার কথা আপনি ভার্সন 1 বানাইছেন, ঠিক আছে? ছোট্ট একটা চেঞ্জের জন্য কিন্তু আপনার অবশ্যই ভার্সন 2 বানাইতে হবে, আদারওয়াইজ আপনি পার্থক্য কোনোদিনই বার করতে পারবেন না যে আপনি কি চেঞ্জ করছেন। ভার্সন 3 বানাইতে হবে, সেটা তো আমাকে করতেই হবে যে আমার ওটা আমি পরের লেভেলে আসতেছি, ওটা পরের লেভেলে, ভার্সনটা পরের লেভেল। আমি শুধুমাত্র বলছি সাদা ফাইল কিরকম ধরেন বন্নি, সেটা হলো যে আপনার সিভিটা অফিসের কম্পিউটারে আছে, আপনি পেন ড্রাইভে করে নিয়ে গেছেন বাসায় গিয়ে একটু আপডেট করেছেন, আপডেট করার পরে আপনি অফিসে একটা থেকে গেল, বাসায় আর একটা থাকলো, পেন ড্রাইভে একটা থাকলো। আপনি দেখবেন যে কোনো কারণে হঠাৎ করে আপনি আবার অফিসের কম্পিউটারে একটা পেন ড্রাইভ নামে একটা তৈরি করে দিয়ে আবার ওর মধ্যে পুরোটা ফাইলটা রেখে দিয়েছেন। একই ফাইল আপনার 3 জায়গায় থেকে গেল, মানে কম্পিউটার ভিতরে গিয়ে দেখবেন যে একটা পেন ড্রাইভের মধ্যে সিভি আছে আর একটা আছে হচ্ছে নরমালি একটা এইচআর এর ভিতরে সিভি। ফ্রিকোয়েন্টলি এটা হতে পারে স্যার, এই জিনিসটা হতে পারে স্যার। এটা 100% কোনোদিনই কিউর করা যাবে না, এটাই আসল কথা। আর আরো বেশি হয় হয় জিনিসই 100% করা পসিবল না, এটা আসলে ইমপ্রুভমেন্টের তো কোনো শেষ নেই। হ্যাঁ, করা যাবে যদি আপনি কোনোটাতেই যদি নিজের কাছে স্টোরেজ না রাখেন। নিজের কাছে হ্যাঁ, নিজের কাছে স্টোরেজ থাকলে পারবেন না, এটা হচ্ছে কমন জায়গা। যেমন ধরেন আমরা ক্লাউডে রাখতে হবে, ক্লাউডে রাখতে হবে, তো আবার যেন ওই শেয়ারিং করে রাখতে হবে যাতে করে সবাই যেন আবার পায়। কারণ আপনি আবার এক জায়গায় রাখলেন আরেকজনকে দেওয়ার জন্য, সে আবার আরেকটা রাখলো আরেক জায়গায়, হ্যাঁ দেখবেন যে 2টা ভার্সন 2 জায়গায় হয়ে গেছে। আপনি কমন ওয়ার্কপ্লেস থাকে। হ্যাঁ, আপনি বললেন যে আমি তো এখানে চেঞ্জ করে এখানে রাখছি, আমি তো আপডেট করেছি, কোথায় এটা আরেক জায়গায়, আচ্ছা ওটা কপি পাঠাই দাও, তো দেখবেন যে ওটা নিয়ে আবার আপনি আরেক জায়গায় রাখছেন। এই কারণে তো স্যার গুগল শিটে কাজ করা এখন সবচেয়ে আরামের, বুঝছেন? হ্যাঁ, সবথেকে এই জন্য তো আমি এক্সেলে কাজ করি না, আর গুগল শিটে করি ডকুমেন্টস। এবং দেখা যাবে ভবিষ্যতে গুগল যখন পয়সা চেয়ে বসবে তখন মাথায় হাত। চাইতেছে স্যার, অলরেডি চাওয়া শুরু করছে। 200 জিবি এখন আপনার ড্রাইভের জন্য হইতেছে 150 টাকা করে চায়। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এনিওয়ে, তার মানে হচ্ছে যে আমরা যখন এটা কমন প্লেসে থাকতে হবে, মূল জিনিসটা হচ্ছে এই জন্যই কিন্তু আমরা কোড রিপোজিটরি ব্যবহার করি, গিটহাব বা বিটবাকেট এগুলো ইউজ করি, কারণ হচ্ছে যাতে করে আমার এটা কমন জায়গা থাকে, মানে ওইখানে ভার্সন কন্ট্রোল হবে, এটা তো স্বাভাবিক। ওই ভার্সন কন্ট্রোলটা আলাদা আলাদা ফাইল নামে সেভ হয় না, ওরা চেঞ্জ গুলো রেখে দেয়, ডাটাবেস মেনটেন করে। যেমন ধরেন আমরা এমএস ওয়ার্ডে কোনো কিছু ফাইল সেভ করলে আমরা আলাদা আলাদা ফাইল করতে হয় যদি ভার্সন রাখতেই হয়,
কিন্তু আমি যদি গুগল ডক্সে করি তাহলে আর একটা ফাইলই যথেষ্ট, আর লাগবে না। আমি ইচ্ছা করলে যত ভার্সন যতবার সেভ করেছি ততবার কিন্তু আলাদা আলাদা ট্র্যাক রাখা যায়। সো আমি ব্যাক করতে পারি আবার। এনিওয়ে, দেন depending on the type and the scope of the project, the expectation on configuration management might strongly vary for a specific configuration management plan has to be done. বিষয়টা কি হলো তাহলে, আমি ওই যে বন্নির ওই কথাতে আমি আসি, সেটা হলো ছোটখাটো ব্যাপারে কিন্তু আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট মাথায় রাখতে পারি। যেমন বন্নির মাথা অনেক বড়, তার ইনফরমেশন সব মাথায় রাখা যায়। আমার মাথা খুব ছোট, আমার জায়গা খুব কম, আমি খালি ভুলে যাই। এই জন্য অ্যাকচুয়ালি বড় প্রজেক্ট গুলাতে কনফিগারেশন ম্যানেজমেন্ট ছাড়া কোনো রাস্তা নাই। আর যদি হয় মাল্টিপল ক্লায়েন্ট একই সফটওয়্যারে একই প্রোডাক্টের, তাহলে তো ইম্পসিবল হয়ে যাবে কনফিগারেশন। কোন কাস্টমারকে কত নম্বর বিল যে দিছি আমি, এটা যদি 100টা কাস্টমার যদি পার হয়ে যায়, দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনি একটা দিয়ে দিলেন, আমার তো প্রবলেম, ঠিক আছে, আপনি করলেন কি, কম্পাইল করে লেটেস্ট ভার্সনটা দিয়ে দিলেন। লেটেস্ট ভার্সন দেওয়ার সাথে সাথে পুরো সিস্টেম ক্র্যাশ। তার কারণ কি, হাই আগে তো যে প্রবলেমটা ছিল এখন তো দেখি আরো 100টা প্রবলেম বেড়ে গেছে। কারণ কি, অনেক চেঞ্জ হয়ে গেছে, সে হয়তো ওল্ড ভার্সন ইউজ করতো। তো আপনাকে সবগুলা ক্লায়েন্টকে তার ভার্সনকে আপনাকে নিতে হবে। ইভেন আপনি ভার্সন যে নতুনটা চেঞ্জ করছেন, নতুন বিল্ড, আপনি কি ট্রেসেবিলিটি রাখতে পাচ্ছেন যে কেউ যদি 1 ভার্সন ইউজ করে, আপনি এখন 8-এ চলে আসছেন, তাহলে 1টাকে আপগ্রেড করতে হলে তার যে প্যাচ আপডেট প্রসেস, এই প্রসেস কি ঠিক আছে আপনার, নাকি একদম লেজে গোবরে করে ফেলবেন? সাধারণত লেজে গোবরেই হয়। তো কনফিগারেশন ম্যানেজমেন্ট যারা 100% ইউজ করতে পারে তারাই হচ্ছে ওই ধরনের প্যাচ আপডেট থেকে শুরু করে ভার্সন আপডেট কাস্টমার নিজে নিজে করবে, আপনাকে লাগবে না। যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যখন আপডেট হয় তখন কি সুন্দর সব ব্যাকআপ নিয়ে রেখে তারপরে সে আপডেট করে আবার আপনার ফাইলগুলোকে সব ঠিকঠাক করে দেয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনার সফটওয়্যারের জন্য কতটুকু করতে পারবেন, it depends on how much configuration management you implemented in your project. And provide standards for configuration management and configuration management plans. এটা আসলে টাফ এরিয়া, আসলে কনফিগারেশন ম্যানেজমেন্টটা টুলস আর আসলে সম্ভব না। কনফিগারেশন ম্যানেজমেন্ট ইজ নট পার্টিকুলার টেস্টিং অ্যাক্টিভিটি। কনফিগারেশন ম্যানেজমেন্ট কোনো টেস্টিং অ্যাক্টিভিটি না, বাট আমার টেস্টার হিসাবে কি করতে পারি আমরা, এটা শুধু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সাথেই যাই। ইভেন টেস্টিং এর টেস্ট আর্টিফ্যাক্ট গুলাও কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে পড়বে অ্যাজ এ রিসোর্স হিসাবে। আমি বলতে পারি যে টেস্ট কেসের ভার্সন কন্ট্রোল, আমি বলতে পারি যে আমার রিকোয়ারমেন্টস ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল, যেমন আমি বলতে পারি আমার ডিফেক্ট রিপোর্ট গুলারও ভার্সন কন্ট্রোল থাকতে পারে। তো এরকম অনেক আর্টিফ্যাক্টস গুলার আমার কনফিগারেশন ম্যানেজমেন্টের আওতায় নিতে পারি, কিন্তু আসলে টেস্টিং অ্যাক্টিভিটি না। তাহলে টেস্টিং অ্যাক্টিভিটি যদি আমি বলতে চাই, কনফিগারেশন ম্যানেজমেন্টে আসলে কনফিগারেশন ম্যানেজমেন্ট অডিট করার নাম হচ্ছে টেস্টারদের কাজ হচ্ছে অডিট করা, যে ওয়েদার the কি বলে টিম or whether the management is practicing configuration management rightly or not, এটা হচ্ছে আমার টেস্ট কনফিগারেশন ম্যানেজমেন্ট টেস্টিং। এটার জন্য অডিট করতে হবে আসলে। আচ্ছা, এরপরে যেটা বলো, কনফিগারেশন ম্যানেজমেন্ট উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট টুলস ইজ অনলি পসিবল। ওই যে বন্নির কথা, যে ইজ এ ভেরি ভেরি স্মল প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে একমাত্র, শুধু, এছাড়া সম্ভব না। নাও কনফিগারেশন ম্যানেজমেন্ট সংক্ষেপে সিএম বলা হয়। চারটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। সো চেঞ্জ ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে কোনো কিছুর চেঞ্জ আমি কিভাবে ম্যানেজ করতে পারি। হতে পারে সোর্স কোডের চেঞ্জ, হতে পারে ডকুমেন্টের চেঞ্জ, হতে পারে যে কোনো কিছুর চেঞ্জ, সেটাকে আমি কতটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। তো চেঞ্জ ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে এটা গ্রসলি ম্যানেজমেন্টের মতো। বিল্ড ম্যানেজমেন্টের জন্য, যে আপনি যে কোনো একটা বিল্ড করতে যাচ্ছেন, বিল্ডের সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ডিফেক্ট পাওয়া যেতে পারে। আচ্ছা,
আগের বিল্ডের সাথে ওই যে আর্টিফ্যাক্ট গুলো ইউজ করা হচ্ছে, যে লাইব্রেরি গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ভুল ভার্সন নিয়ে হয়তো বিল্ড করতে গেছি। তো ভুল ভার্সন গুলা নিয়ে বিল্ড করতে গেলে বিল্ড ম্যানেজমেন্টে যেন ধরতে পারে সেগুলো বোঝার ব্যাপারটা। তাই এই জন্য বিল্ড ম্যানেজমেন্ট ভালো টুল কি আছে বলেন তো? অবশ্য ডেভেলপাররা ভালো বলতে পারবে। ম্যাভেন আছে, গ্রেডেল আছে, ম্যাভেন আছে, গ্রেডেল আছে। রাইট, ম্যাভেন হলো ইনস্টল করতে হয় সেলেনিয়াম। আপনারা দেখতে পান যে ম্যাভেনে ঠিকমতো কনফিগার করছে কিনা এটা টেস্ট করা, এটা অডিট করা। তারপর হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট। Release management enables the definition of isolated version of each artifact components. যে আমি একটা রিলিজ যখন দিতে চাচ্ছি তখন হচ্ছে কি ওই রিলিজটা হচ্ছে একটা স্ট্যান্ডঅ্যালোন ইয়ের মতো। সো আপনাকে টোটালি আইসোলেট করে রিলিজ দিতে হবে। সো ওই ব্যাপারটাকে ম্যানেজ করা, যে আপনি কোন সময় রিলিজ দিচ্ছেন এবং তার ভার্সন গুলা কি সবগুলা বিল্ড ম্যানেজমেন্টকে আর একটু মানে সেপারেট করে। বিল্ড ম্যানেজমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বাট রিলিজ ম্যানেজমেন্ট হচ্ছে একটা রিলিজের আগে আমি নিয়ে একদম প্রেসক্রাইব রিলিজ করার জন্য সেটা। আর ভার্সন ম্যানেজমেন্ট তো আপনারা জানেনই, সেটা হচ্ছে যে কোনো কিছুর ভার্সন কন্ট্রোল যেটা আছে, যেমন গিট দিয়ে বা বিট বাকেট দিয়ে করা হয়। ওকে, স্যার আমরা কি ব্রেক দিব একটা এখন? হ্যাঁ ব্রেক হতে পারে, দেখি কটা স্লাইড আছে এটা। একটু করে নি, হ্যাঁ তারপর তাহলে মানে ভিডিও পজ করে দেবো তো, তাহলে একটা ভিডিওতে থাকবে টোটালটা। আচ্ছা, তাহলে প্রবলেমস অ্যাড্রেস বাই দ্য কনফিগারেশন ম্যানেজমেন্ট। আপনি আসলে কনফিগারেশন ম্যানেজমেন্টের প্রবলেমটা টেস্ট করার নাম হচ্ছে আমাদের টেস্ট, মানে আমাদের কাজ, যে হুইচ ইজ দ্য কারেন্ট ভার্সন, হোয়াট was changed when and who changed it, এটা জানতে পারি কিনা। which version of the file was tested, টেস্ট করার সময় কোন ভার্সন টেস্ট করছে, which artifacts belong together। সো এই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আপনি পারফেক্টলি যে কোনো সময় দিতে পারেন, তার মানে বুঝতে হবে যে কনফিগারেশন ম্যানেজমেন্ট ভালোভাবে করা আছে। সো সাধারণত ভার্সন যখন আমরা বলি যে এটা কারেন্ট কোন ভার্সন, বলে হুইচ ইজ দ্য কারেন্ট ভার্সন, তার মানে অ্যাম্বিগুইটি হুইচ ভার্সন বিলং টুগেদার মাইট রেজাল্ট ইন কোডিং অ্যাক্টিভিটি বেসড অন দ্য স্পেসিফিকেশন। কোন ভার্সন নিয়ে আমি আসলে কাজ করছি। হোয়াট ওয়াজ দ্য চেঞ্জড ওয়েন অ্যান্ড হু চেঞ্জ ইট, যে কোনো ভার্সনের ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল ইউজ করি, যেমন গিট বিট বাকেট, আমি জানি না কে কখন চেক ইন করছে, কে কখন কি করেছে, কতটুকু করেছে সেটাও দেখা যায়। ইভেন ডকুমেন্টস এর মধ্যে সবকিছু দেখা যায় কে করেছে কখন করেছে। তারপরে হচ্ছে কোন ভার্সনটা নিয়ে আপনি টেস্ট করতে বসছেন। আপনি দেখবেন যে ভুল ভার্সন টেস্ট করে যাচ্ছেন, ডিফেক্ট রিপোর্ট করলেন, একেবারে ডেভেলপার টেস্ট করতে কাজ করতেছে একটা ভার্সনে আর আপনি টেস্ট করছেন আর একটা ভার্সনে, তখন দেখবেন যে চুলকিয়ে মজা পাচ্ছেন না, চাকরি থাকবে না। হ্যাঁ, যে প্রথমে দেখবেন চুলকিয়ে মজা পাচ্ছেন না, মানে কি চুল খাচ্ছি কিন্তু মজা লাগছে না, অন্যজনকে চুলকিয়ে দিচ্ছেন আপনি, এরকম হবে। তো দেন requirements and CM from the testing point of view, এখন আপনি আসলে কি করতে চান। সো ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে ক্যাটাগরাইজ সেভিং এন্ড রেকর্ডিং ডিফারেন্ট ভার্সন অন অবজেক্ট, যেমন ভিউ 1.0 1.1 এরকম কতগুলা সাকসেসিভ নাম্বার দিতে পারেন, কতগুলা। সাধারণত এক একটা কোম্পানি এক এক ভাবে চিন্তা করে আসলে। তবে এই যে 1.0 1.1 মানেটা কি আসলে, কেন 2 বললো না পরে? যেমন সাধারণত মাইক্রোসফট কোন ভার্সন, মাইনর ভার্সন আর মেজর ভার্সন আর কি। হ্যাঁ, মাইনর আর মেজরের জন্য। আর প্রথমটা হচ্ছে একদম লেফট মোস্টটা হচ্ছে মেজর। আর যত ফ্র্যাকশন যাবে, অনেক সময় 4 পার্ট কেউ করে ফ্র্যাকশন, তার মানে একেবারে মাইনর ভার্সন গুলা হতে লাস্ট পার্টে রাখে।
মোটামুটি একটা মডিউল অ্যাড করলো, ঠিক আছে, আমি দ্বিতীয় পয়েন্টে রাখলাম। হ্যাঁ, কোনো একটা সাব মডিউলের ব্যাপক চেঞ্জ করছে, তাহলে আমি তৃতীয়টা। আর যদি একদম আমূল পরিবর্তন হয় তাহলে হয়তো নেক্সট ভার্সন নিতে পারি। এরকম কিছু আসলে এটা এটা খুব মানে একদম থাম রুলস না যে আপনাকে এরকম ভাবে মেনটেন করতে হবে। কনফিগারেশন ম্যানেজমেন্ট, রিলিজ ম্যানেজমেন্টের জন্য ডিটারমাইন এন্ড অ্যাডমিনিস্ট্রেটিং অল ডেটা ইন দ্য করেসপন্ডিং ভার্সনস দ্যাট মেক আপ আ সাবসিস্টেম। যে আপনি টোটালটা, আমরা তো শুধু চিন্তা করতে পারি যে আমরা সফটওয়্যার প্রোডাক্টটা, শুধু প্রোডাক্ট না, প্রোডাক্টের মধ্যে এক্সিকিউটেবল কোড তো আছেই, তারপরে হচ্ছে আপনার যত ধরনের এই প্রোডাক্টের জন্য ডকুমেন্টেশন, যেমন ধরেন ইউজার ম্যানুয়াল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ম্যানুয়াল, ইনস্টলেশন ম্যানুয়াল, তারপরে ধরেন আপনার কি বলে অনলাইন হেল্প, যত জায়গা আছে, আপনি কি সব জায়গায় কি এই রিলিজের জন্য চিন্তা করে করছেন? চেঞ্জ গুলো করা হয়েছে, নাকি শুধুমাত্র সোর্স কোডের পরিবর্তন করে রিলিজ বানায় ছেড়ে দিলেন? সো এই সমস্ত কিছু টেস্ট করে দেখতে হবে আপনাকে, না হলে হবে কি, সাধারণত যারা একটা বানান ভুল করছেন তারপরেও ভুল ধরতে পারে। বানান ভুল করে রিলিজ দেয় কি করে এই কোম্পানিটা? এটা কি দেখার লোক নাই? মানে এত অভাব টেস্টারের, তাই বলবে। কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যায়। যেমন আসলে যত যত বড় হবে কোম্পানি, তত হচ্ছে ভুলগুলা ধরো। এখন যদি আপনি চিন্তা করেন যে মাইক্রোসফটের একটা প্রোডাক্টের স্পেলিং মিস্টেক, কি পরিমাণ আপনি ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করবেন বলেন তো? এটা তো স্বাভাবিক স্যার, নামের বানান ভুল হলে আসলে মানা যায় না। না, ইভেন আপনি মনে করেন যে মাইক্রোসফটের সিস্টেম ডকুমেন্টেশনের মধ্যে যে তার ভিতরে যদি কোনো একটা স্পেলিং ভুল থাকে বা সেন্টেন্স মেকিং এ ভুল থাকে, যদি দুর্বল কোনো গ্রামেটিক্যাল মিস্টেক থাকে, যদি এটা তো চলে আসে স্যার, এত বড় একটা রিনিউড প্রতিষ্ঠান এই। হ্যাঁ, তো ওই জন্য বলছি যে অ্যাকচুয়ালি একটা রিলিজ দেওয়া মানে হচ্ছে বিশাল একটা কর্মযোগ্যতা আছে একটা রিলিজের জন্য। তারপরে আবার চিন্তা করতে হবে, মার্কেট ধরতে হবে, তো কাস্টমার কম্পিটিটরকে ডিফিট করতে হবে, অনেক কাহিনী। সো ইটস এ ভেরি ভেরি টাফ একটা এরিয়া, যে আপনি যে ছেড়ে দেবেন, সেই ছেড়ে দেওয়াতে আপনার কি কি মানে আপনার ইমেজের ক্ষতি হতে পারে। প্রোটোকলস, কমেন্টস and reasons for change made to keep track of the status. আপনাকে অবশ্যই এই জিনিসগুলা মেনটেন করতে হবে। প্রোটোকল মানে হচ্ছে লগ, কোনো কমেন্টস করা, তারপরে হচ্ছে কি কারণে আমি চেঞ্জ করেছি সেটা বলা। যেমন দেখবেন যে ডেভেলপাররা সাধারণত লিখতে পছন্দ করে না, তারা হচ্ছে কোড লিখতে যতটা পছন্দ করে ততটাই অপছন্দ করে হচ্ছে কোনো একটা কমেন্টস লিখতে। সাধারণত দেখবেন যে প্রথম যখন বিট বাকেটে বা গিটে যখন পুশ করে, হয়তো সে বলে দেয় ইনিট। ইনিট মানে হচ্ছে ইনিট ছাড়া কিচ্ছু লিখবে না, দেখবেন এটা একটা ছোট করে একটা সেন্টেন্সও লিখতে চায় না। তো এর পরবর্তী যত চেঞ্জ আসছে, চেঞ্জের সময় কতটুকু লেখে আপনি খেয়াল করে দেখবেন, একটু ভালোভাবে বুঝিয়ে লেখা দরকার, কারণ নিজের জন্যই, যাতে ভবিষ্যতে জানতে পারে যে এই চেক ইনটা আমি যে করেছিলাম, এই পুশটা করলাম, এই পুশটাতে কি কি এফেক্টটা আছে আমার, এর একটা ডকুমেন্টেশন দরকার। So tracing defect and the changes, recording problem reports and providing backtracking of the activities. মানে আমি যেমন ফরওয়ার্ডেও যেন যেতে পারি, আবার ব্যাক ট্রেস করেও যেতে পারি। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে খুবই টাফ ব্যাক ট্র্যাক করে যাওয়া। ভার্সন কন্ট্রোল হলে মানে কি বলে ইয়ের জন্য কি বলে, কনফিগারেশন ম্যানেজমেন্ট যদি পারফেক্ট থাকে তাহলে যাওয়ার সম্ভাবনা আছে, যাওয়া যাবে বলছি না। হ্যাঁ, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি বলে একটা কথা আছে না, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিতে যাওয়ার প্রবাবিলিটি ভালো থাকে, কিন্তু সবসময় যায় না। সবসময় আমরা ভাই সরি স্যার, এরকম আমাদের ব্যাকট্র্যাক করে যায়, কিন্তু তখন কিউএ কে জানানো হয় না, তখন আগের ইস্যুগুলো রেজ করে। হ্যাঁ, সেটা তো হবেই, ওটা তো হবেই, কিন্তু তারপরেও অনেক সময় আমরা যেতে পারি না। ব্যাকট্র্যাক করা এতটা সোজা না। এই জন্য দেখবেন যে আপনি অনেক কিছুই আছে, আপনি হয়তো একটা জিনিস ইনস্টল করেছেন, আপনি ডেটাবেজের ব্যাকট্র্যাক করে যেন তো যে আগের ভার্সনে আমি ইনস্টল করব, আপনি একটা সিকল সার্ভার বা ইয়ের ডাটাবেজের ব্যাকআপ নিয়েছেন, নিয়ে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আর একটা আগের সাকসেসিভ নাম্বার যেটা আছে প্রিভিয়াস ওল্ড ভার্সনে আপনি ইনস্টল করতে গিয়ে দেখেন কি হয়। এটা 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 টাফ।
টাফ মানে কি অনেক সময় দেবেই না আপনাকে। আচ্ছা কেন দিবে না? একটা হচ্ছে টাফ, যদি কনফিগারেশন ম্যানেজমেন্ট থাকে তাহলে সহজ হয়, কিন্তু কোনো কোনো সময় দেবেই না। এর কারণ কি? দেওয়া যায় না, অতীতে ফেরা যায় না। যেমন আমরা চাইলেও ছোট হতে পারবো না আর। জি স্যার। যেমন জীবনের অনেক কিছুই ব্যাক ট্রেস করা যায় না। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমাদের কাজ হচ্ছে অডিট করা। সো কনফিগারেশন ম্যানেজমেন্ট অডিট ইজ introduced to check the effectiveness of configuration management activity. অ্যাকচুয়ালি টেস্টারদের তো কাজ না, টেস্টাররা হচ্ছে এটা অডিট করবে, এটা হচ্ছে অডিটটা হচ্ছে টেস্টারদের কাজ, আর কনফিগারেশন ম্যানেজমেন্ট করবে হচ্ছে ডেভেলপাররা। So configuration audit will check whether all single system components are included in the configuration management. একটা জিনিসও যেন বাইরে না থাকে। তার মানে আপনার কনফিগারেশন ম্যানেজমেন্টের আওতায় আপনার একদম এসআরএস থেকে শুরু করে যত ধরনের ডকুমেন্ট আছে সব তো থাকবেই। সোর্স কোড তো নর্মালি রাখেনি, ভার্সন কন্ট্রোলের জন্য বাধ্য হয়ে ঠেলায় পড়ে। কিন্তু অন্যান্য যত কিছু আছে একেবারে যে কোনো আর্টিফেক্ট যেন আমার ওর মধ্যে থাকে, একটা কোনো কিছু যেন বাইরে না যায়। এটা হচ্ছে প্রথম অডিট। যে কোনো একটা যদি কনফিগারেশন ম্যানেজমেন্টের বাইরে থাকে তাহলে আপনি ধরবেন যে না এটা কেন বাইরে। সো এটা ব্যাক ট্রেস করতে পারবো না, এটা ভার্সন কন্ট্রোল করা যাবে না, অনেক কিছু করা যাবে না তখন। whether single configuration can be correctly identified, এবং প্রত্যেকটা আর্টিফেক্টস, প্রত্যেকটা জিনিস যেন আমি কারেক্টলি আইডেন্টিফাই করতে পারি যে কত নম্বর ভার্সন। যার জন্য তো দেখেন ম্যাভেনের ভিতরে যখন বলে দেয় যে অমুক আর্টিফেক্ট এত ভার্সন, সাথে সাথে কিন্তু ওটা নিয়েই চলে আসে, তাই না? খুব সহজ বিল্ড ম্যানেজমেন্টের জন্য। এনি কোয়েশ্চেন? সো আমরা দুইটা একটা 55-তে ব্যাক করি না? জি স্যার, ওকে 55-তে। ওকে।